জি আছি আলহামদুলিল্লাহ স্যার। ভালো আছেন ভালো আপনি? আছেন? জি জি, আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আছি। আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ। আসসালামু সো আলাইকুম। আজকে হলো থার্ড ক্লাস আমাদের। সো ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটার পরে আগামী শুক্রবারে ক্লাস শুরু হওয়ার আগে আপনাদের 30 মার্কের একটা পরীক্ষা হবে, মিড টার্ম, তারপরে ক্লাস শুরু হবে। সো লেট মি শেয়ার দ্য স্ক্রিন। আমাকে একটু বলেন যে দেখা যাচ্ছে কিনা। আমার দেখা যায়নি। জি স্যার, দেখা যাচ্ছে। এখন কি দেখা যাচ্ছে? ইজ ইট ভিজিবল নাও? জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার। জি জি দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। সো আজকে আমাদের থার্ড ক্লাস, এলডি, লজিস্টিক এন্ড ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্টের থার্ড ক্লাস। চলেন আমরা আস্তে আস্তে আহ, ভিতরে যাই। কি আছে আজকে? আজকে সাবজেক্টের বিষয় হচ্ছে ইন্টিগ্রেটেড লজিস্টিক এন্ড দ্য সাপ্লাই চেইন। তো যাওয়ার আগে একটু কথা বলে নিই। আমরা তো এই শব্দটার সাথে সবাই পরিচিত, তাই না? ইন্টিগ্রেশন বলে না সব জায়গায়, ইন্টিগ্রেশন করা দরকার, ইন্টিগ্রেশন করা দরকার। হোয়াট ইজ, ইন জেনারেল, হোয়াট ডাজ ইট মিন বাই ইন্টিগ্রেশন? সিম্পল ভাবে যদি কেউ একটু বলেন, হোয়াট ডাজ ইট মিন বাই ইন্টিগ্রেশন? একত্রিত করা, সম্মিলিতকরণ। হ্যাঁ, একত্রিত করা, যেমন বলেন না ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, আইপিএম। ইন্টিগ্রেটেড ওয়েতে কাজ করেন মানে একত্রিত করা, সমন্বিত করা। ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টের বাংলা হচ্ছে সমন্বিত বালাই ব্যবস্থাপনা। ইন্টিগ্রেট করা, সবাইকে একত্রে নিয়ে আসা। সো ইন্টিগ্রেটেড লজিস্টিক এবং সাপ্লাই চেইন, এই সাবজেক্টটা নিয়ে আমরা কথা বলবো, হুইচ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? কারণ আমরা যদি সাইলো বেস মেন্টালিটিতে কাজ করি, লজিস্টিকের কথাই যদি ধরেন, আমরা এর আগের ক্লাসে দেখেছি লজিস্টিকের ভিতরে সাব ফাংশন হিসেবে আছে ট্রান্সপোর্টেশন, ওয়্যার হাউজিং, ডিস্ট্রিবিউশন, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট, এগুলো আছে না, ইনফরমেশন। আজকে যদি ওয়্যার হাউস অপারেশন আর ট্রান্সপোর্টেশন, এই দুইটা সাব ফাংশন উইদিন লজিস্টিক যদি ইন্টিগ্রেটেড ওয়েতে কাজ না করে, কি হইতে পারে? আমরা যদি নেগেটিভটা বুঝি যে এই জিনিস হইতে পারে, তাইলেই আমরা বুঝবো যে কেন এটা দরকার। উল্টা ভাবে ধরেন আপনারা একজন এখানে ট্রান্সপোর্টেশন ম্যানেজার একই অর্গানাইজেশনে, আরেকজন ওয়্যারহাউস ম্যানেজার, আপনাদের দুজনের ভিতরে কোনো ইন্টিগ্রেশন নাই, সমন্বয় নাই। আমরা মিসকমিউনিকেশন হবে। ম্যাটেরিয়াল শর্টেজ হবে। আর যার হচ্ছে ডিস্ট্রিবিউশনের ইনফরমেশন দেওয়া হবে। কাস্টমারের রেসপন্স টাইম প্রোডাক্ট গুলো কমে যাবে। টাইম মতো পৌঁছাবে না। হয়ে যাবে একজন কথা রেসপন্স বলেন, টাইম। আবু ইউসুফ ভাই, আপনি কথা কি আমাদের সাথে বলছেন না অন্য কোনো জায়গায়? তাহলে মিউট করে রাখেন। জি বলেন, যে কি বলছিলেন বলেন, কন্টিনিউ করেন। স্যার লিড টাইম বেড়ে যাবে, সার্ভিস লেভেল কমে যাবে। রাইট। মোরলেস রেসপন্স আপনারা টাইম বাড়বে। কাভার করেছেন। রেসপন্স টাইম বেড়ে যাবে, রেসপন্স টাইম বাড়লে আপনার সার্ভিস লেভেল হ্যাম্পার হবে। একজন বললেন ম্যাটেরিয়াল শর্টেজ হবে, আরেকজন বললেন কমিউনিকেশন গ্যাপ তো হবেই। কমিউনিকেশন গ্যাপ হইলেই এগুলোর ইম্প্যাক্ট হবে। আপনার ভুলভাল অর্ডার পিকিং হবে। ভুলভাল অর্ডার পিকিং হলে কোয়ান্টিটি মিলবে না, কোয়ালিটি মিলবে না, যেটা যেখানে যাওয়ার কথা সেখানে সেটা যাবে না। এক মার্কেটের প্রোডাক্ট চলে যাবে আরেক মার্কেটে। সো লট অফ থিংস ক্যান হ্যাপেন। সো দ্যাটস ওয়াই ইন্টিগ্রেটেড লজিস্টিক, শুধুমাত্র লজিস্টিক ইন্টিগ্রেশন না, আমরা এখন যেই জমানায় বসবাস করতেছি, উই নিড টু ওয়ার্ক টুগেদার। দ্যাটস দ্য ফিলোসফি। কোলাবোরেশন, ইন্টিগ্রেশন, কোঅর্ডিনেশন, দিজ আর দ্য নেম অফ দ্য গেম। এগুলোকে বাইপাস করে যখন যারা কাজ করবে সাইলোবিজ মেন্টালিটিতে, হ্যাঁ কাজ করতে পারবেন আপনি, যেটা হবে যে আপনার রেজাল্ট আশানুরূপ হবে না, ওয়েস্টেজ হবে, ডিলে হবে, প্রসেস অনেক বেশি সময় লাগবে, আলটিমেটলি আপনার বিজনেস সাফার হবে। দ্যাটস ওয়াই দি ইম্পর্টেন্স লাইজ ইন দি টার্ম অফ ইন্টিগ্রেটেড। ইন্টিগ্রেশন থাকতে হবে আমাদের। So the supply chain should be integrated with other function of the organization, and within supply chain এর ভিতর লজিস্টিক এর যে সাব ফাংশন গুলি আছে, that's also work as integrated logistic। ঠিক আছে, এই হলো প্রিএমবেল। এখন আমরা একটু ইয়েতে যাই, মূল আলোচনায় যাই। আউটলাইনে দেখেন কি বলেছে। ইন দিস সেকশন দ্য এমফাসিস, গুরুত্ব, ইজ অন দ্য ইন্টিগ্রেশন, সমন্বয়ের উপরে। আমরা অনেক সময় গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট হলে বলি না যে সমন্বয়হীনতা, তিতাস কাজ করতেছে একভাবে, আবার কি বলে ওর নাম, ওয়াসা আরেকভাবে কাজ করতেছে, যখন রাস্তায় কোনো খোরাখুরি হয়
তখন দেখা যায় যে একই কাজ 2 বা 3 বার করা হয়, কারণ সমন্বয়ের অভাব, ইন্টিগ্রেশন নাই। ইন্টিগ্রেশন হইলে একবারে বসে সবাই যে যার চ্যালেঞ্জটাকে আইডেন্টিফাই করে নিয়ে এমন ভাবে করলে একই কাজ রিডু হইতো না, এবং থ্রু দ্য প্রসেস টাকা পয়সার অপচয় হইতো না, এবং টাইমের ওয়েস্টেজ হইতো না। অনেক সময় আমরা সমন্বয়হীনতার উদাহরণ দেখি বিভিন্ন ধরনের কাজে। So integration of various logistic component into a complete working structure that enable the overall system to run at optimum. ঠিক আছে? So লজিস্টিকের যে ভেরিয়াস কম্পোনেন্ট গুলি আছে সেটার ভিতরে ইন্টিগ্রেশনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এই আজকের এই আলোচনা। দাস এইরূপে দ্য কনসেপ্ট টোটাল লজিস্টিকের কথা এখানে বলা হয়েছে, ইজ ডিসক্রাইব, কিভাবে ডিসক্রাইব করা হয়েছে, the importance of recognizing the opportunity for appropriate trade-off is discussed. Some key aspect of planning for logistics are reviewed and financial impact that logistic has in a business is described. এই জিনিসগুলি এই আজকের আমরা আলোচনা এগুলো আমরা কভার করবো, টোটাল লজিস্টিক্স এবং এটার ইম্প্যাক্ট কি, কেন দরকার, না হইলে কি হয়, হইলে কি উপকারিতা। তো টোটাল লজিস্টিক কনসেপ্ট, টিএলসি যদি অ্যাব্রিভিয়েশন আসে, ইজ ভেরি ইজি, টোটাল লজিস্টিক কনসেপ্ট, টিএলসি। টিএলসি যদি ভেঙে লিখতে বলা হয়, the total logistic concept aims, জন্য আমি একটু ব্লু কালার করে রেখেছি, aims to treat the many different elements that come under the broad category of distribution and logistics as one single integrated system. যদি আপনি বিচ্ছিন্নভাবে কাজ করেন সেটা একরকম, আর সবাইকে একটা ইয়েতে আমব্রেলাতে নিয়ে এসে যদি একটা সিঙ্গেল ইন্টিগ্রেটেড সিস্টেমে কাজ করেন, তাহলে সেটি হচ্ছে আপনার টোটাল লজিস্টিক সিস্টেম। ডিফারেন্ট এলিমেন্টসকে সে একটা সিঙ্গেল ইন্টিগ্রেটেড সিস্টেমের ভিতরে নিয়ে আসে, টোটাল লজিস্টিক কনসেপ্ট। It is a recognition that interrelationship, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, ইন্টাররিলেশনশিপটা খুব বুঝতে হবে between different elements. Say for example, warehouse manager যদি ট্রান্সপোর্টেশনের চ্যালেঞ্জ না বুঝে, and vice versa, ট্রান্সপোর্টেশন ম্যানেজার যদি ওয়্যারহাউসের অবস্থা সম্পর্কে ওয়াকেবহাল না হয়, that's called no interrelationship. ইন্টাররিলেশনশিপ না থাকলে ট্রান্সপোর্ট ম্যানেজার উইদাউট আস্কিং দি স্টক কোয়ান্টিটি, কতটুকু এসকিউ অনুযায়ী স্টক আছে সেটা না জেনেই সে তার মতন হিসাব করে 5-6টা ট্রাক পাঠিয়ে দিবে। ওয়ারেস ওই 5-6টা ট্রাক শিপমেন্ট করার মতন ওই ধরনের স্পেসিফিক এসকিউর প্রোডাক্টই নাই, তাহলে কি হবে, আপনার ট্রাক বসে থাকবে, একটা পর্যায়ে পরে 3PL ভেন্ডর হলে সে রেগে যাবে, তার সেই ওয়েস্টেজ হচ্ছে, সে আবার ওখান থেকে যখন আরেক জায়গায় পাঠাবে, এখানে 2 ঘন্টা ওয়েট করে সময় নষ্ট হইলো, আবার আরেক ওয়্যারহাউসে যাইতে যেতে আরো 1 ঘন্টা সময় নষ্ট হইলো, দেখা গেল একটা দিনের অর্ধেক বেলারও বেশি তার জন্য ওয়েস্টেজ হয়ে গেল। আলটিমেটলি দিনের শেষে কিন্তু সাফারার হলো পুরো বিজনেস। ঠিক আছে? এবং একইভাবে যদি আমি বলি, ওয়্যারহাউস ম্যানেজার কোনো ভিজিবিলিটি দিল না ট্রান্সপোর্টেশন ম্যানেজারকে যে আমার এখানে এসকিউ অনুযায়ী, স্টক কিপিং ইউনিট অনুযায়ী এই স্টক আছে, আমার আজকের ক্লোজিং ব্যালেন্সে এই জিনিস আছে, ওই অনুযায়ী আপনি আপনার ট্রাক হিসাব করে পাঠান, যেটা আপনার মার্কেটের ডিস্ট্রিবিউশন রিকোয়ারমেন্ট প্ল্যানিং বা যে মার্কেটে যে পরিমাণ আপনার প্রোডাক্ট লাগবে অর্ডার পিকিং অনুযায়ী সেইটার সাথে ম্যাচ করে আপনি পাঠান। দ্যাটস কল্ড ইন্টার রিলেশনশিপ। আজকে যদি এটা না করি তাহলে ওই যে একটু আগে যে কথাটা বললাম ওইটাই হবে, আলটিমেটলি সাফারার হবে হচ্ছে মার্কেট প্লেস সাফারার হলো বিজনেস সাফার করা, বিজনেস সাফারার করা মানে হলো আপনার আলটিমেটলি সেটা দীর্ঘমেয়াদী একটা ইম্প্যাক্ট। এরকম ভাবে যদি হইতেই থাকে কনজিউমার বা কাস্টমার একটা পর্যায়ে আপনার উপর থেকে আশা ভরসা উঠায় ফেলবে, সে ভাববে যে এদের নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশন সিস্টেম কোনোটাই কোঅর্ডিনেটেড না, ওলটপালট, ভুলভালে ভরা। ঠিক আছে? এই যে দেখেন এখানে একটা কথা আছে, বিটুইন ডিফারেন্ট এলিমেন্টস, ফর এক্সাম্পল এগুলো আমি বলছি, এই যে দাস দ্য টোটাল সিস্টেম শুড বি কনসিডার্ড and not just an individual element or subsystem in isolation. আপনি যদি মনে করেন যে আমার ট্রান্সপোর্টেশন আমি যা বুঝি এটি সব, আমার কি দরকার ওয়্যারহাউসের সাথে কথা বলা করার, লিয়াজও রাখার, দেন আপনি আইসোলেশন বা সাইলো বেস মেন্টালিটিতে কাজ করতেছেন, তাহলে টোটাল লজিস্টিক কনসেপ্টের ভিতরে আপনি নাই, আপনি সম্পূর্ণ আইসোলেটেড ওয়েতে ইন্ডিভিজুয়ালি আপনি দেখতেছেন, আপনি বুঝতেছেন না যে আপনার এই ডিসিশনটার ইম্প্যাক্ট কি, ট্রেড অফে other side of the coin impact, warehouse কি impact, marketing side কি impact, because you are thinking yourself in isolation. হ্যাঁ, একটা দ্বীপে বসবাস করলে যেরকম হয়, মূল ভূখণ্ডে কি হচ্ছে জানা যায় না, ওই কারণেই কিন্তু আইসোলেশন শব্দটা আসছে। ঠিক আছে? ইউ আর লিভিং ইন এ কি বলবো, একটা ডিফারেন্ট আইল্যান্ডে বসবাস করে যদি আমরা অপারেট করি, আমরা যদি ইন্টিগ্রেটেড না হই, টোটাল লজিস্টিক কনসেপ্টের ফিলোসফিটা যদি না বুঝি, তাহলে আলটিমেটলি আমার বিজনেস সাফার করবে। এখন আমরা উদাহরণ দিয়ে বুঝবো, এই উদাহরণগুলি খুবই চমৎকার উদাহরণগুলি মাথায় নিয়ে নেওয়ার চেষ্টা করবে, তাইলেই এই আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হবে।
এ কোম্পানি, যে কোনো একটা কোম্পানি মনে করেন প্রডিউসেস প্লাস্টিক টয়, তারা প্রডিউস করে, দ্যাট আর প্যাকেজড ইন এ কার্ডবোর্ড বক্সের ভিতরে প্যাকেজ করা হয়। দিস বক্সেস আর প্যাকড অন টু উডেন প্যালেট। উডেন প্যালেট আছে না, কাঠ দিয়ে তৈরি যে প্যালেট, সেটার উপর প্যাক করা হয়, দ্যাট আর ইউজড অ্যাজ দ্য বেসিক ইউনিট লোড ইন দ্য ওয়্যারহাউস অ্যান্ড ইন ট্রান্সপোর্ট ভেহিকলস ফর ডেলিভারি টু কাস্টমার। ওয়্যারহাউসে এরকম উডেন প্যালেটের ভিতরে রাখা হয় এই প্যাকেজিং ম্যাটেরিয়াল দিয়ে, তারপর এটা ট্রান্সপোর্ট করে কাস্টমারের কাছে ডেলিভার করা হয়। এই স্টাডি ইন্ডিকেট, একটা স্টাডি করা হয়েছে, দ্যাট দি কার্ডবোর্ড বক্স ইজ অ্যান আননেসেসারি কস্ট। ওই স্টাডি বা গবেষণাটা বলেছে বা অ্যানালাইসিসটা বলেছে যে এই কার্ডবোর্ডের যে কস্ট ইজ অ্যান আননেসেসারি কস্ট, অপ্রয়োজনীয় কস্ট, বিকজ কেন, it does not provide any significant additional protection to the quite robust plastic toys. এই যে খেয়াল করেন, কিন্তু প্লাস্টিক টয়টা itself is robust, শক্তিশালী। সো এই যে এডিশনাল যে আমি একটা কার্ডবোর্ড দিলাম, এই এডিশনালটা দেওয়ার উদ্দেশ্যিত হলো আমার প্রোডাক্টের ড্যামেজটাকে রক্ষা করা, কারণ আমার প্রোডাক্ট itself is a very robust, শক্তিশালী। তো এডিশনাল যে খরচ বাড়া এটা দিলাম, এই জন্য এটা আইডেন্টিফাই হলো, এটা আননেসেসারি, এটা দরকার ছিল না। and it does not appear to offer any significant marketing advantage। এবং এই কার্ডবোর্ড দিয়ে যে আমি এটা কি করলাম, সেটাও মার্কেটিং পার্সপেক্টিভে বাজারে যে আনাদার কোনো অ্যাপিল সৃষ্টি করলো না। দ্যাট মিনস মার্কেটিং পার্সপেক্টিভে ইট উইল নট মেক এনি ভ্যালু অর এডিশনাল অ্যাডভান্টেজ, রাইট? দাস এই রূপে দ্য বক্স ইজ ডিসকার্ডেড, তারপরে বক্সটাকে ডিসকার্ড করে দেওয়া হলো, বাতিল করা হলো। লোয়ারিং দ্য ইউনিট কস্ট অফ দি টয়। আজকে যখন কার্ডবোর্ড আপনি দিয়ে আননেসেসারি কস্ট বাড়াইছেন, পরে যখন এটা ফেলে দিলেন, বাদ করে দিলেন, আপনি ইউনিট কস্ট অফ টয় আপনার কমে গেল, অ্যান্ড সো প্রোভাইডিং এ পোটেনশিয়াল অ্যাডভান্টেজ ইন দ্য মার্কেট প্লেস। যখনই আপনি কিছু খরচ কমায় ফেলেন, আপনার টয়ের বিক্রি ওই রকম ভাবে কিছু প্রাইস কমায় আপনি মার্কেট প্লেসে নিয়ে ছেড়ে আপনি অ্যাডভান্টেজ নিতে পারবেন। ক্লিয়ার হয়েছে এক্সাম্পলটা? তারপরের ইয়েতে যাই আমরা, এটা কন্টিনিউশন, তারপরে স্লাইডে আমরা দেখি। ওয়ান আনফোর্সিন রেজাল্ট, একটা আনফোর্সিন রেজাল্ট যেটা আমরা নিয়ন্ত্রণে নাই। অনেক সময় হয় না আনফোর্সিন ইভেন্ট, আমরা বুঝতে পারছি না যে কেন হইলো এই ঘটনাটা, অনেক সময় হইতেই পারে, বিভিন্ন কারণে এই ধরনের ঘটনা ঘটে, ঠিক আছে? সো কি বলেছে এখানে, however is that toys, সেটা বলতেছে টয়েস উইদাউট দেয়ার বক্সেস, যদি বক্স ছাড়া হয়, cannot be stacked onto the wooden pallet। আরেকটা বলতেছে যে এই বক্স ছাড়া যদি হয়, উডেন প্যালেটে এটা স্ট্যাক করা যায় না, কেন? বিকজ দে আর আনস্টেবল। আনস্টেবল মানে নড়াচড়া করে, বাট মাস্ট বি স্টোরড এন্ড মুভ ইনস্টেড অন ইন স্পেশাল ট্রে। এবং এটা স্টোর করা যায় এবং মুভ করা যায় যদি আমরা এটার পরিবর্তে স্পেশাল ট্রে ব্যবহার। দিস ট্রেজ আর টোটালি ডিফারেন্ট টু দি ইউনিট লোড। এটা ইউনিট লোডের ক্ষেত্রে একটা টোটালি ডিফারেন্ট, দ্যাট ইজ কারেন্টলি ইউজড ইন দি ওয়্যারহাউস অ্যান্ড অন দ্য ভেহিকেল। উডেন প্যালেটের সাথে এই ট্রেটাকে ব্যবহার করে আমরা ওয়্যারহাউসেও রাখতে পারি এবং ভেহিকেলও আমরা শিফট করাতে পারি এই ট্রেটা যখন ব্যবহার। দ্য এডিশনাল কস্ট পেনাল্টি ইজ প্রোভাইডিং স্পেশাল ট্রে। স্পেশাল ট্রে করতে গেলে আপনার অতিরিক্ত খরচ করতে হবে, and catering for another type of unit load for storage and delivery is a high one, much higher than the savings made in the product packaging। ওই যে প্রথম স্লাইডে যেটা দেখছিলেন, কার্ডবোর্ড আননেসেসারি ম্যাটেরিয়াল, যখন আমরা বুঝতে পারলাম থ্রু আওয়ার স্টাডি, তখন আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। ডিসকার্ড করার ফলে আমরা একটা টয়ের ইউনিট কস্ট আমরা সেভ করছিলাম। কিন্তু এই যে স্লাইডে এখন আমরা কথা বলতেছি, এখানে এসে যখন আপনি আবার এডিশনাল ট্রে যখন যোগ করলেন, তখন দেখা গেল যে কস্টটা আপনি খরচ বাঁচাইছিলেন, এখন এটা আবার মাছ হায়ার হয়ে গেল দেন দ্য সেভিংস মেড অন দি প্রোডাক্ট প্যাকেজিং। ওই যে প্রথম স্লাইডে যে প্রোডাক্ট প্যাকেজিং এর যে খরচ বাঁচাইছিলেন, এখন ওই স্পেশাল ট্রে করতে যে দেখা গেল এটা মাছ হায়ার হয়ে গেল। বুঝতে পারছেন? নাও দিস এক্সাম্পল ইলাস্ট্রেট, এই প্রথম এবং দ্বিতীয় দুইটা এক্সাম্পলটা কি ইলাস্ট্রেট করে আমাদের? ক্লাসিক কেস অফ সাব অপটিমাইজেশন, একটা চমৎকার উদাহরণ সাব অপটিমাইজেশন। হোয়াট ডাজ ইট মিন? আপনি পুরো লেভেলে আপনি পূর্ণাঙ্গ লেভেলে আপনি অপটিমাইজেশন করলেন না, সাব অপটিমাইজেশন। সাব অপটিমাল ট্রিপ বলতে কি বুঝেন আপনারা বলেন দেখি? শুনেছেন কেউ লজিস্টিকের ভাষায় সাব অপটিমাল ট্রিপ? ওইটা বুঝলে এটাও বুঝবেন। হোয়াট ডাজ ইট মিন বাই সাব অপটিমাল ট্রিপ? আমরা যখন লজিস্টিকে আমরা যখন ট্রান্সপোর্টের করি, তখন অনেক সময় বলি না ট্রিপটা সাব অপটিমাল হয়েছে। হোয়াট ডাজ ইট মিন বাই সাব অপটিমাল? Anybody, any volunteer who can explain suboptimal বলতে কি বোঝায়? Suboptimal trip অথবা suboptimal storage uses in the warehouse, what does it mean?
কোন একটা অ্যাসপেক্ট থেকে হচ্ছে অপটিমাইজড হয়েছে, কিন্তু টোটাল সায়েন্সে যদি চিন্তা করি তাহলে হচ্ছে ফুললি অপটিমাইজড হয় না। যেমন এখানে আহ প্যালেটের ক্ষেত্রে অপটিমাইজড হয়েছে, কিন্তু আবার টোটালি যখন কস্টটা যখন চিন্তা করছি তখন দেখা যাচ্ছে কি এটা অপটিমাইজড হয় নাই। রাইট, বাট আমি যে উদাহরণটা জিজ্ঞেস করতেছিলাম, ট্রাকের মুভমেন্টের ক্ষেত্রে সাব অপটিমাল ট্রিপ বলতে কি বোঝায়? আপনি যেটা বলছেন ঠিক আছে এই উদাহরণের ক্ষেত্রে, বাট হোয়াট ডাজ ইট মিন বাই সাব অপটিমাল ট্রিপ? সাব অপটিমাল ট্রিপ স্যার, যেটা এটা আমার ধারণা এটা হতে পারে, যেমন একটা আমার ট্রাকে লোড মানে লোডিং ক্যাপাসিটি হচ্ছে হলো 10 টন। সেক্ষেত্রে যদি আমি এটা 8 টন নিয়ে রান করি তাহলে তো আমি ফুললি অপটিমাইজ করতে পারলাম না। রাইট, উইন বাই অ্যাবসলিউটলি ওকে, ঠিক বলেছেন। দ্যাট ইজ কল সাব অপটিমাল। আপনার ডিজাইন ক্যাপাসিটি হচ্ছে 10 মেট্রিক টন মালামাল আপনি নিবেন, আপনি 7 টন 8 টন করে নেন, প্রত্যেক ট্রিপই আপনি 2-2.5 টন করে কম দেন, দ্যাটস কল সাব অপটিমাল ট্রিপ। আবার আরেকটা সাব অপটিমাল ট্রিপ হতে পারে আপনার আসা যাওয়া দুইটা ট্রিপেই আপনার মালামাল যাবে আর আসবে, কোনো একটা গেল আরেকটা যদি এমটি আসে সেটাও কিন্তু সাব অপটিমাল ট্রিপ হয়ে যাবে। বুঝা গেছে? ক্যাপাসিটি অনুযায়ী ইউটিলাইজ করলেন না। আবার ট্রিপ মারার কথা প্রতিদিন একই রুটে 4 বার, 3বারের বেশি মারতে পারবেন না, দ্যাটস অলসো সাব অপটিমাল ট্রিপ। মানে আপনি অপটিমাইজ করতে পারলেন অ্যাজ ফার অ্যাজ ইউর কেপিআই অ্যান্ড ডিজাইন ইজ কনসার্ন। সেম ভাবে ওয়্যার হাউসের ক্যাপাসিটি হলো ধরেন 50,000 স্কোয়ার ফিটের ওয়্যার হাউস, এখানে 25% যদি এরিয়া আপনি বাদ দিয়ে দেন, আইল এরিয়া গ্যাংওয়ে এগুলি বাদ দিয়ে যে এটা থাকে যতটুকু থাকে সেইটাতে আপনার যে পরিমাণ স্টক থাকার কথা, আপনার স্টকটা এলোপাথারি রাখার কারণে, হ্যাফেজার্ডলি রাখার কারণে, সুন্দরভাবে আপনি এসকিউ অনুযায়ী রাখেন নাই, মিশায়া টিশায়া অ্যামালগামেটেড করে রাখার কারণে ওই যে 75% আপনার স্টোরেজটা অ্যাভেলেবেল ফর স্টোরিং, সেটা 50%-এর উপরে আপনি ব্যবহার করতে পারলেন, বিকজ রেস্ট অফ 25% ইজ এ ওয়েস্টেজ। কারণ আপনি এলোমেলো ভাবে রেখেছেন, আপনি অ্যামালগামেটেড ওয়েতে রেখেছেন, আপনি সঠিকভাবে প্যালেটে ঠিক মতন রাখেন, এলোমেলো ভাবে রেখেছেন। দ্যাট অলসো রিডিউস ইউর স্টোরেজ থাকা সত্ত্বেও, ফিজিক্যালি থাকা সত্ত্বেও আপনি ব্যবহার করতে পারলেন। দ্যাটস কল সাব অপটিমাল স্টোরেজ ইউজেস ইনসাইড এ ওয়্যারহাউস। ক্লিয়ার হয়েছে শব্দটা? ইজ ইট ক্লিয়ার? জি জি। ওকে, জি স্যার। রাইট। As the product packaging cost have been reduced, এই যে খেয়াল করেন প্রোডাক্টের কস্ট রিডিউস করছে, those concerned with this company function will feel that they have done their job well. যারা প্রোডাক্ট প্যাকেজিং এ আছে তারা ভাবে যে জব ওয়েল ডান, গিভ আস এ ক্ল্যাপ, অ্যাপ্লড করেন আমাদেরকে। বাট হাউএভার যাই হোক, ওভারঅল ইফেক্ট অন দি টোটাল লজিস্টিক কস্ট ইজ ইনফ্যাক্ট আর নেগেটিভ ওয়ান হয়ে গেছে। কেন? দ্য কোম্পানি ইজ বেটার সার্ভ বাই disregarding this potential savings on packaging because the additional warehouse and transport cost mean that the total cost increase. আপনি একটা বাদ দিয়ে যখন আরেকটা ঢুকে ফেলছেন তখন আপনার আবার টোটাল কস্ট বেড়ে গেছে, তার মানে এখানে সমন্বয়হীনতা কাজ করেছে, এই জিনিসটি এখানে বলা হয়েছে। এখন আমরা আগাই। সলিউশন টু অ্যাভয়েড, একটা সলিউশন কি হইতে পারতো? অ্যাভয়েড এই সাচ অপটিমাইজেশন অ্যাভয়েড করা যেত উড বি to measure and interpret this and other interrelationship using a planned approach to identify and determine any cost trade-off. কি সলিউশন হইতো যদি আপনি টোটাল লজিস্টিক কনসেপ্ট নিয়ে কাজ করতেন, একজন একজনের সাথে যদি আলাপ করে নিত। প্রোডাক্ট প্যাকেজিং আলারা খুব খুশি, আমি তো কার্ডবোর্ড বাদ দিয়ে আমি প্যাকেজিং কস্ট কমাই ফেলছি, বাট উনি এটা বুঝলো না, ওইটা বাদ দিতে যে পরবর্তীতে যখন এই টয়গুলি রাখা হচ্ছে আনস্টেবল, প্যালেটের ভিতরে আটতেছে না, আমরা যে উদাহরণে যেটা দেখেছি, তখন সেটাকে কম্পানসেট করতে যে আবার এক্সট্রা ট্রে ব্যবহার করা হয়েছে। এই যে কেউ কারোর সাথে সমন্বয় না করার কারণে, সমন্বয়হীনতার কারণে এই যে ঘটনাগুলি ঘটলো, এটার আলটিমেট রেজাল্ট হলো আমরা পাইলাম সাব অপটিমাইজেশন। এটাকে অ্যাভয়েড করতে পারতাম কখন? যদি আমরা ইন্টার রিলেশনশিপের কনসেপ্টটাকে নিতাম, টোটাল লজিস্টিক কনসেপ্টটাকে নিতাম, আমরা যদি একজন আরেকজনের সাথে আলাপ করে নিতাম যে আমি এটা করতে চাচ্ছি, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অন ইউর সাইড, আবার ওই এন্ড থেকে বলতো যে এটাকে এইভাবে টিউনিং করে অ্যাডজাস্ট করলে আমরা আমাদের ইম্প্যাক্টটাকে মিনিমাইজ করতে পারতাম। বাট দ্যাট ওয়াজ নট ডান, ইট ওয়াজ all the decision done in a silo, যেটা ওই প্রথম দিকে আমরা বলে আসছি, isolation, and obvious result is the sub optimization. Logistics sub optimization is very very detrimental for the business, তার মানে লস। আপনি ট্রাকে ক্ষমতা আছে 10 টন নেওয়ার, আপনি দিতে পারছেন না। কেন পারছেন না? কারণ আপনার লেবার ঠিক মতন লেয়ার বাই লেয়ার ট্রাকে সাজাইতেছেন, দে আর ইনএফিশিয়েন্ট লেবার, এই কারণে হচ্ছে না। অথবা ফকলিফট যিনি চালায় উনি এমন ভাবে জিনিসটাকে প্লেস করতেছে হুইচ ইজ অলসো নট যেভাবে ডিজাইন করা হয়েছে আমরা লেয়ারে লেয়ারে দিব, সেটাও হচ্ছে না। তাদের ইনএফিসিয়েন্সির জন্য আপনার জায়গা ফিজিক্যালি আছে, বাট আপনি যখন প্রোডাক্ট সাজাচ্ছেন একটার পর একটা, ওই ইন বিটুইন সাজানোর
গলদের কারণে, রং ওয়ে অফ অ্যালাইনমেন্ট এন্ড ডিস্ট্রিবিউশন করে এটাকে সাজানোর কারণে আপনার 20% জায়গা ওয়েস্টেজ হচ্ছে। দ্যাটস কল্ড সাব অপটিমাইজেশন। সেম থিং ওয়্যারহাউসে, যেটা আমি একটু আগে বললাম, এলোমেলো ভাবে আপনি আপনার প্রোডাক্ট রেখেছেন, এসকিউ অনুযায়ী যেটা যেখানে রাখার কথা স্টোরেজ অনুযায়ী সেটা সেখানে রাখেন নাই, না রাখে এলো পাথারি আপনি রেখে দিচ্ছেন। আপনি এমন ভাবে রাখছেন আপনার গ্যাং হয়ে একটা জায়গা ব্লক করে ফেলছে। ওইটা হওয়ার কারণে আপনার ফকলিফট ওখানে যেতে পারবেন, যেই কারণে যেই লেভেলে। আর আরেকটা হলো ওয়্যারহাউসের ভিতরে সাব অপটিমাইজেশন হয়, কারণ ওয়্যারহাউসের ভাড়া আমরা দিই পার স্কোয়ার ফিটে। সো হরাইজন্টালি আপনি জায়গা ভরছেন, ভার্টিক্যালি আপনি উপর উঠে রাখতে পারেন। That's also wastage of your space. That's also sub-optimization use of your warehouse. এই স্লাইডটা কি কমন পড়ে? আমরা কোন ক্লাসে দেখেছিলাম? ফার্স্ট ক্লাসে স্যার। ফার্স্ট ক্লাসে। আজকে কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো ভলান্টিয়ার হওয়ার জন্য। এটা আবার আসছে রিপিটেশন, কারণ দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষা অনেকগুলি কোশ্চেন আসছে। হ্যাঁ, মিড টার্মে তো 3-4টা পাবেনি, এবং আপনাদের ডে টু ডে লাইফে বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি যেদিন ওই দিন যেহেতু খুব সময় নিয়ে আলাপ করেছি, আজকে আমি একটা একটা করে একজনকে জিজ্ঞেস করব, সবগুলি না হলেও 2-3টা একজন ভলান্টিয়ার করো। প্রথমটা, হুইল ভলান্টিয়ার বলেন, যেহেতু এটা রিপিটেশন, এটা আগে ছিল, আমরা আবার একটু রিভাইজ করতেছি এই স্লাইডটা। লঙ্গার প্রোডাকশন ইউনিট, সামওয়ান ভলান্টিয়ার স্যার, করুন। লঙ্গার প্রোডাকশন ইউনিট এখানে যেটা আমরা বুঝেছি, যখন আমার প্রোডাকশনটা লার্জ ইউনিটে হবে তখন ইউনিট কস্টটা হচ্ছে কমে যাবে, প্রোডাকশনের রাইট, ইউনিট কস্টটা কমে যাবে, সেই ক্ষেত্রে ফাইন্যান্সিয়ালি আমাদের ইউনিট কস্টটা কমে যাবে। সিমিলারলি যেহেতু ফিনান্সিয়ালি কমবে, প্রোডাকশনের ক্ষেত্রেও আমাদের হচ্ছে ইউনিট কস্টটা কমে যাচ্ছে। সেকেন্ডলি, থার্ডলি হচ্ছে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেহেতু আমার প্রোডাকশনটা অনেক হাই, সো ইন জেনারেলি আমার ইনভেন্টরিটা বেড়ে যাবে। থার্ড, আমার হচ্ছে লোয়ার প্রাইসে আমি এটা মার্কেটিং করতে পারবো, যেহেতু আমার ইউনিট কস্টটাই কম পড়ছে। ইউনিট কস্ট কম পড়ছে এবং আপনার ইউ হ্যাভ লট অফ ইনভেন্টরি ইন ইউর হ্যান্ড। এক্সেলেন্ট, সেকেন্ড ভেরি সেকেন্ড গুড। আমাদের পিওর ডিপো, আমরা যদি ডিপো সংখ্যা কমিয়ে দিতে যাই, তখন যে আমাদের যে ফিনান্সের ক্ষেত্রে তো আমাদের এটা লাভই হবে, যেহেতু নাম্বার অফ ডিপো কমিয়ে দিচ্ছি, আমাদের ভাড়া কমে যাচ্ছে, রেন্ট কমে যাচ্ছে, তো ফিনান্সিয়ালি আমাদের কস্ট এইটা কমে যাচ্ছে। প্রোডাকশনে কোনো ইম্প্যাক্ট নাই, কারণ ডিপোর উপরে আমাদের প্রোডাকশনের কিছু যায় আসে না, আমরা আমাদের মতো করে প্রোডাকশন করছি। আর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের এটা লেস কমপ্লিকেটেড লজিস্টিক স্ট্রাকচার, মানে আমাদের যেহেতু নাম্বার অফ জায়গা, ডিপো অনেক জায়গায় ছড়িয়ে দিতে হচ্ছে না, অনেক জায়গায় লজিস্টিক্স পাঠাতে হচ্ছে না, তার কারণে আমাদের এটা কমপ্লিকেসিটা অনেকখানি কমে যাবে। রিমোট এরিয়াতে আমার যদি ডিপোগুলো আমি কমিয়ে দিই, আমার হচ্ছে ডিস্ট্রিবিউশনের কমপ্লিকেশনটা কমে যাবে। এরপর মার্কেটিং এর ক্ষেত্রে যে আমরা সার্ভিস রিডাকশন হয়ে যাবে, বিকজ আমার যে লিড টাইম, রেসপন্স টাইম, এই জিনিসগুলো আমি মেনটেন করাটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, যে এরিয়াগুলোতে আমার ডিপোটা থাকবে না। ওকে, ভেরি গুড বাপ্পি ভাই, এক্সেলেন্ট, ওয়েল এক্সপ্লেইন, ভেরি গুড। এখন আরেকজন একটু পরেরটা বলেন, উনি তো খুব জি ভাইয়া, আমি সুন্দরভাবে বলেছেন প্রথম দুইটা ট্রেড অফ। জি ভাইয়া, রিডিউসিং স্টকস অফ ফিনিশড গুডস। যদি আমার ফিনিশ গুড স্টক কমে যায়, তাহলে সেক্ষেত্রে আমার ফাইন্যান্সিয়ালি দেখা গিয়েছে আমার ইনভেন্টরি কম বানাতে হচ্ছে, সো আমার এখানে কস্ট কম পড়ছে। প্রোডাকশনে যদি আসি, আমরা শর্ট টাইমে আমার প্রোডাকশন হয়ে যাচ্ছে, কিন্তু আমার হায়ার প্রোডাকশন ইউনিটস কস্ট আসছে, যেহেতু আমার প্রোডাকশন আমি বেশি করতেছি না, ক্যাপাসিটি থেকে কম করতেছি, তো এখানে আমার এক্সপেন্সটা বেড়ে যাচ্ছে প্রোডাকশনের কথা চিন্তা করলে। যদি আমরা ডিস্ট্রিবিউশনের কথা বলি, নো নিড টু এক্সপেন্ড স্টোরেজ ফ্যাসিলিটিস। আমার যেহেতু প্রোডাকশনই কম হচ্ছে, আর এই জন্য আমার স্টোরেজ ফ্যাসিলিটিসও বেশি দরকার নেই, সো এটা এক্সপেন্ড করারও প্রয়োজন কোনোভাবে পড়তেছে না ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। মার্কেটিং এর ক্ষেত্রে যদি আসি, পুরার প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি ফর কাস্টমার্স। যেহেতু আমার প্রোডাকশন কম, সো কাস্টমারকে আমি এভাবে প্রোডাক্ট দিতে পারতেছি না, আমার এখানে স্টকও কম। রাইট, গুড, ভেরি গুড। এনিবডি পরেরটা, রিডিউসিং র মেটেরিয়াল এন্ড কম্পোনেন্ট স্টকস। এই তো আপনারা বুঝতে পেরেছেন, আই এম হ্যাপি। প্রথম ক্লাসে যে আমরা ডিসকাশন করেছিলাম ইন লেন্থে, দিস ইজ দ্য এভিডেন্স যে আপনারা বুঝতে পেরেছেন। স্যার, রিডিউসিং র মেটেরিয়ালস এন্ড কম্পোনেন্ট স্টকস, এখানে ফাইন্যান্সের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট হবে যে আমরা র মেটেরিয়ালস বা এগুলা কিনতে টাকা কম খরচ হবে, আর ইনভেন্টরি কম রাখা লাগতেছে, সেক্ষেত্রে আমার খরচটা কমবে। আর প্রোডাকশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার র মেটেরিয়ালস কম থাকার কারণে আমি প্রোডাকশনটা এফিশিয়েন্ট করতে পারবো না,
দেখা যাচ্ছে আমার ক্যাপাসিটি ছিল পার শিফটে 5 টন, সেখানে আমার 4 টন প্রোডাকশন হবে স্টক আনঅ্যাভেলেবিলিটির কারণে। আর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু আমার প্রোডাকশনই কম হচ্ছে র ম্যাটেরিয়ালের কারণে, সেই জন্য হচ্ছে আমার স্টক হ্যান্ডেলিং এর বিষয়টাও কমে যাচ্ছে। মানে প্রোডাকশনই কম, সেহেতু আমার ফিনিশ গুডসও কম। আর মার্কেটিং এ হচ্ছে ডিরেক্ট ইম্প্যাক্ট পড়বে না, ইনস্ট্যান্ট ডিরেক্ট ইম্প্যাক্ট পড়বে না, বাট ইন ফিউচারে গিয়ে দেখা যাচ্ছে যে সার্ভিস লেভেল কমে যাবে, প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি কমে যাবে। মানে ইনস্ট্যান্ট আর কি ডিরেক্ট কোনো ইম্প্যাক্ট নাই, বাট ফিউচারে গিয়ে এটার ইম্প্যাক্ট পড়তে পারে। ওকে ওকে, থ্যাংক ইউ হাসান ভাই, থ্যাংক ইউ জি, হাসান আল রিডিউসিং মাহমুদ। রিডিউসিং প্রোটেক্টিভ ট্রান্সপোর্ট প্যাকেজিং এর ব্যাপারটা নিয়ে একটু বলতে চাচ্ছিলাম। এখানে ওই ফাইন্যান্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্যাকেজিং কস্টের যেই প্রোটেক্টিভ যেই ব্যাপারটা সেটা কমার কারণে বা কমানোর কারণে ফাইন্যান্সের ওদের কস্টে ইফেক্ট করবে এবং সেটা কম হবে, সেজন্য তারা আর কি হ্যাপি হবে। প্রোডাকশনের ক্ষেত্রে যেহেতু এটা প্রোটেক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে জড়িত, প্রোডাকশনের ক্ষেত্রে এটার কোনো ইফেক্ট হবে না। আর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু এটার মিনিমাম একটা রিকোয়ারমেন্ট আছে, লিমিটেশন আছে প্যাকেজিং এর প্রোটেক্টিভ এর জন্য, সেটার জন্য আমাকে স্পেশাল ট্রান্সপোর্ট এটার জন্য চুজ করতে হবে। সেক্ষেত্রে আমার ট্রান্সপোর্টের যে অপশন ছিল যে কোনো ট্রান্সপোর্টে আমরা ট্রান্সপোর্ট করার, সেটা আমরা করতে পারবো না। আর মার্কেটিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি আমি এই ধরনের প্রোডাক্ট হ্যান্ডেল করি, সেক্ষেত্রে ড্যামেজের পরিমাণটা বেড়ে যাবে, কস্ট এটার সাথে রিলেটেড কস্ট বেশি হতে পারে এবং ড্যামেজ বেশি হবে। এখানে যদি আমি একটা কনসেপচুয়াল কোশ্চেন করি এই ট্রেড অফের সাথে মিলিয়ে, একটা জি হলো জি মার্কেটিং এ ইনক্রিজ ইন ড্যামেজ ডেলিভারি কস্ট, জি এই ট্রেড অফটার ক্ষেত্রে কি আমাদের রিভার্সাল লজিস্টিকের উপর কি প্রেসার পড়বে? কনসেপচুয়াল কোশ্চেন করলাম। ডেফিনেটলি পড়বে, কারণ ওই ড্যামেজ গুডস গুলো তো আবার আমাকে রিটার্ন নিতে হবে, সব রিটার্ন করার ক্ষেত্রে এখানে তো আবার একটা কস্ট অ্যাড হবে। রাইট, ভেরি গুড। অনেক জি সময় দেখবেন মাঝে মাঝে দুই একটা কোশ্চেন হইতে পারে একটু কনসেপচুয়াল আর একটু টেস্ট করা, এখানে ডাইরেক্ট ওই কথাটা নাই, কিন্তু কনসেপ্ট বুঝলে মানুষ অ্যান্সার করতে পারবে। যখনই আপনার ইনক্রিজ ইন ড্যামেজ ডেলিভারির ইনসিডেন্সটা মার্কেটিং এ বেড়ে যাবে, তখন আপনার রিটার্ন বাড়তে হবে, রিটার্ন প্রোডাক্ট ফিরে আনতে হবে। কারণ আপনি যদি ড্যামেজ প্রোডাক্ট বাজারে নিয়ে বসে থাকেন, আপনার বদনাম হবে। সো জি এটা হলো রিভার্সাল লজিস্টিকের ফিলোসফি, হলো তাড়াতাড়ি আইডেন্টিফাই করা এবং তাড়াতাড়ি এটাকে ফিরে নিয়ে আসা। যেটা ওয়্যার হাউসে যাওয়ার সেটা ওয়্যার হাউসে যাবে, কোনোটা ফ্যাক্টরিতে আসবে। বাট ব্রিং ইউর প্রোডাক্ট, উইথড্র ইউর প্রোডাক্ট। কারণ যত মার্কেটিং এর ওখানে পড়ে থাকবে এই জিনিস, কম্পিটিশন তত আপনাকে ড্যামেজ করবে, মানে আপনার রিটেইলার এটা নিয়ে কথা বলবে, তারপরে হলো কনজিউমার এগুলি নিয়ে বলা বলি করবে, আরে ওই কোম্পানি কি দিছে, এ তো সবই ইদানিং জি জি বিএটির কি সিগারেট আসতেছে, সব ট্যাপ টুপ খাওয়া। হ্যাঁ, জি এই যে এটা যে বদনাম, তাই না? তারপরে এই যে মনে করেন দিয়েছে লাক্স সাবান, ইদানিং কি দিতেছে, সাবান এনে এমন ভাবে ডেলিভার করে কোনটা ট্যাপ খেয়ে গেছে। তো সবাই তো একটা প্রোডাক্টের একটা চমৎকার ফরমেশন চায়, দেখতে ভালো। স্যার আমি হ্যাঁ, যদি এক্সাম্পল দিতাম স্যার। জি অবশ্যই। স্যার আমি যখন প্রাণ জব করি, তখন আমাদের এই যে ছোট ml এর একটা লাচ্ছি বিক্রি হয়, ওইটা হচ্ছে ফার্স্টে একটা র্যাপারে 6 পিস করে দিত, পরে ওই 6 র্যাপার হচ্ছে 8টা একটা কার্টুনে দিত স্যার, মানে 3 প্লাই এর একটা কার্টুন। তো ওইটা হচ্ছে স্যার কি অ্যানালাইসিস করে দেখা গেল, মানে আমি আজকে এটা করলাম যে ওই ফ্রুটও যেহেতু জাস্ট র্যাপারেই ডিস্ট্রিবিউট করতেছে, সো আমরা কেন র্যাপারে ডিস্ট্রিবিউট করতেছি। তখন কি হইলো যে আমার প্রতি 48 পিস আমার ওই 32 টাকা কার্টুনটা, ওইটা সেভ করে আমরা একটু মোটা HDP দিয়ে র্যাপিং করে জাস্ট ডিস্ট্রিবিউট করা শুরু করলো। তখন দেখা গেল প্রতি মাসে প্রায় 50 লাখ টাকা আমার সেভ হয়ে গেল। বাট এইটা 1 মাস পরেই দেখা গেল মার্কেট কমপ্লেন আসা শুরু হলো যে আমার ওই র্যাপ থাকার কারণে লাচ্ছি অনেক মিস হ্যান্ডেলিং হচ্ছে, ভেঙে যাচ্ছে মনে হয় হ্যান্ডেলিং এর ভিতরে। সময় হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, পুরা হয়ে যাচ্ছে। ওইখানে দেখা গেল যে ওইটার অ্যামাউন্টটা যদিও কম, সেভ করছি স্যার 50 লাখ টাকা, বাট রিটার্ন আসতেছে দেখা যাচ্ছে 50 লাখ টাকার রিটার্ন। বাট রিটার্ন 50,000 টাকার আসলেও এটা হচ্ছে কোম্পানির ইমেজটা নষ্ট করছে, যার কারণে ওই প্ল্যানিংটা আবার ক্যান্সেল হয়েছিল। জি, রাইট। ওটার সাথে সাথে
স্যার জি ভাইয়া। এখানে আরেকটা জিনিস এখানে অ্যাড করতে চাই, যদি কোনো কারণে আমরা প্যাকেজিং কস্ট রিডিউস করি আলটিমেটলি স্যার এটা প্রোডাক্টে গিয়ে ইম্প্যাক্ট করে, এবং দিন শেষে দেখা যায় যে হচ্ছে হলো যেটা হচ্ছে আমাদের যে কোম্পানির যে রিপুটেশনটা নষ্ট হয়ে যায়, যদিও আমরা জি, সাময়িক ওইটাই বললাম আর কি। মানে আমি ওইটাই প্র্যাকটিক্যালি বলেছে টেস্ট হাসান। করছি তো। হুম। হ্যাঁ, হাসান আল মাসুদ ওইটাই বললেন বোধহয়। জি। যাক, গুড ডিসকাশন। একটা জিনিস একটু বলি, সবসময় একটু মনে রাখবেন, সেটা হলো প্যাকেজিং, মার্কেটিং, এগুলো হচ্ছে চাকচিক্য, ঠিক আছে? আপনার অরিজিনালটা কিন্তু হলো রিয়েল প্রোডাক্ট। আজকে আপনি সিগারেটের প্যাকেট পুকেট ব্র্যান্ডিং করে অনেক কিছু করতে পারেন, কিন্তু যিনি বিএনএচ এর স্মোকার, সে যদি স্মোক করে সেইটা না পায় যে এটা তো রিয়েল বিএনএচ এ ফুল ফ্লেভার, এটা নাই, পারহ্যাপস বিএটি হ্যাজ কম্প্রোমাইজ ইন টার্মস অফ কোয়ালিটি। কি তামাক দিচ্ছে, কি বানাইতেছে, আগের মতন সেই মজাটা পাচ্ছি না, ইম্প্যাক্ট হচ্ছে না। একদিন, 2 দিন, 3 দিন, কনজিউমাররা কিন্তু বোকা না, দে আর ভেরি স্মার্ট। আপনি কনজিউমারকে বুলশিট করে রাখতে পারবেন মাসের পর মাস, বছর? নো। আপনি যদি ব্র্যান্ড ইকুইটি কিভাবে আসে, আপনি একটা প্রোডাক্টের যখন ভিতরে ঢুকে যান, তখন আপনি ওটা নিটিগিটি সব বুঝবেন। যিনি রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে আমার বাসায় রান্না করেন, দ্যাট লেডি উইল আন্ডারস্ট্যান্ড রাঁধুনি গুঁড়া মশলা স্কোয়ার ফুড এন্ড বেভারেজের কোয়ালিটি হ্যাজ ডিটেরিওরেটেড। উনি বুঝবে, এটা ফাঁকি দেওয়া পারবেন না। প্রাণের আরেকটা সাংঘাতিক চলতি আইটেম হলো টমেটো ক্যাচাপ, প্রচুর বাসায় চলে, দিস ইজ ইউনিক প্রোডাক্ট। সো আজকে যদি আপনি ওইটাকে কম্প্রোমাইজ করেন কোনো কারণে, প্যাকেজিং দিয়ে বোতল টোতল সবই ঠিক রাখেন, কিন্তু রিয়েল যে কোর ভ্যালু অফ ইউর প্রোডাক্ট, টমেটো ক্যাচাপ, ওই জায়গাটায় যদি কোনো কম্প্রোমাইজ হয়, আপনি কিন্তু লং টার্মে যেয়ে আপনার কনজিউমার ধরে ফেলবেন। সো এই জন্য আপনি মানে কথাটা কেন আসলো, আপনি হয়তো প্যাকেজিং এর কষ্টটা করতে যে একটা সাময়িক বাহবা নিলেন অর্গানাইজেশন থেকে, কিন্তু আলটিমেটলি আপনার ট্রান্সপোর্টেশনে যে আপনার প্রোডাক্টটা ড্যামেজ হচ্ছে, তো ওইটাও যেরকম কাঙ্ক্ষিত না, এই সেম ভাবে আমি যেটা বললাম, কোর প্রোডাক্টের ইন্টিগ্রিটি রাখাটা খুব ইম্পর্টেন্ট। কোর প্রোডাক্টে যদি ডিস্টরশন হয়, ভেঙে যায়, ডিফরমেশন হয়, তাইলেও কিন্তু কনজিউমার, একটা হলো ইন টার্মস অফ টেস্ট, একটা হলো ভিজুয়াল লুক, যেটা খাই সেটা তো আমার টেস্ট, আর যেটা আমি ধরেন সাবান, ভিজুয়াল লুক। হ্যাঁ, এটা যদি দেখা যায় ক্রমাগত আস্তে আস্তে লাচ্ছি সামাই, যিনি রান্না করবেন উনি প্যাকেট খোলার পরে যদি দেখেন গুঁড়া হয়ে গেছে, ভেঙে গেছে, হি অর শি উইল নট ফিল গুড। এটা মোটেও কোনো ভালো ইমপ্রেশন দিবেন। ওকে, সো লাস্ট ওয়ান, রিডিউসিং ওয়্যারহাউস সুপারভিশন, এটা একজন বলেন, ভলান্টিয়ার করেন। শেষের এটা একটু ভলান্টিয়ার করেন, ওয়্যারহাউস সুপারভিশন যদি কমায় দিই কি ইম্প্যাক্ট পড়ে? রিডিউসিং ওয়্যারহাউস সুপারভিশনের ক্ষেত্রে আমার যখন হেড কাউন্ট কম হবে, তখন আমার হচ্ছে ফাইন্যান্সের ক্ষেত্রে আমার হচ্ছে কস্ট সেভিং হইতেছে। হুম। প্রোডাকশনে ডিরেক্টলি কোনো ইম্প্যাক্ট পড়বে না, কারণ হচ্ছে যে ওয়্যারহাউসে হেড কাউন্ট কমলো কি বাড়লো, প্রোডাকশনের সাথে এটা কোনো রিলেশন নাই, সো প্রোডাকশনে কোনো ইম্প্যাক্ট আসবে না। ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যখন আমার হেড কাউন্ট কম হবে, তখন আমার হচ্ছে ওখানকার তদারকি অর্থাৎ সুপারভিশনও কমে যাবে। যখন সুপারভিশন কম হবে, তখন হচ্ছে ওয়ার হাউসের এফিসিয়েন্সি কমে যাবে আলটিমেটলি। মার্কেটিং এর ক্ষেত্রে যখনই আমার হচ্ছে সুপারভিশন কম হবে, তখন হচ্ছে ওই যে স্যার হচ্ছে আপনি একটু আগে যেটা বললেন যে আমার হচ্ছে স্ক্যাটার্ড ওয়েতে রাখা, যে যেখানকার স্কিউ সেখানে না রাখা। তো যখন আমার লোক কম হবে, তখন এইভাবে রাখার পসিবিলিটিও বাড়বে। যখন এইভাবে রাখার পসিবিলিটি বাড়বে, তখন হচ্ছে আমার সেলের সাথে সাথে অ্যাকুরেট অর্ডার, অর্থাৎ অর্ডারে আমার যে মালটা ছিল সেই মালটা সঠিকভাবে দিতে পারবে না, তখন আমার মার্কেট ফল করবে। ভেরি গুড, কারণ সুপারভিশন তো আসলে একটা হিউম্যান তাই না? 5 জনের কাজ যদি 2 জনের দিয়ে করান, অথবা 4 জনের স্টেট অর্ধেক করে দিলেন, 2 জন হেড কাউন্ট বাদ দিয়ে দিলেন, ও একটা পর্যায়ে যে ভুল করা শুরু করবে, এফিসিয়েন্সি লেভেল ডাউন হবে। যখনই ভুল করবে তখন অর্ডার পিকিং ও ভুল হবে, কোয়ান্টিটিতে ভুল হইতে পারে, কোয়ালিটিতে ভুল হইতে পারে, ভুল মার্কেটে হইতে পারে, যেই মার্কেটে যেটা যাওয়া দরকার সেটা না যে আরেকটা চলে গেছে। ঠিক আছে, আপনার যেই মার্কেটে লাক্স সাবান বেশি চলে সেটা না যে সব লাইফবয় চলে গেছে, ইউনিলিভারের কনটেক্সটে বলতেছে। হ্যাঁ, তাহলে ওই যে লস সেলস হবে, কারণ ওই জায়গার কনজিউমার তো আসলে বসে আছে যেটার জন্য, সেটা না যে আরেকটা আসছে, তো ও তো বসে থাকবে না, সে তো আবার অন্য একটা সাবানে চলে যাবে। যেমন
ধরেন হলো কি বলবো, যেই মার্কেটে আপনার যেই প্রোডাক্টটা যাওয়ার কথা সেটা যদি সেটা না যায়, তাহলে ওই কনজিউমার যদি দেখে তার অ্যাভেলেবেল আরো অপশন আছে, সে তো তখন বসে থাকবে না, সে তখন কম্পিটিটিভ ইয়ের থেকে কিনে তার প্রয়োজনটাকে মেটাবে। দ্যাটস উইল গিভ ইউ দি লস অফ সেলস এর আশঙ্কা আপনাকে বাড়াবে। ঠিক আছে? তো আবার আমরা প্রায় 15 মিনিটের উপর এই স্লাইডটা নিয়ে ডিসকাশন করলাম, প্রথম দিনও করেছিলাম, থার্ড ক্লাসও করলাম, বিকজ ইট ইজ ইম্পর্টেন্ট। আই এম ভেরি হ্যাপি যে আপনারা যে কজন কথা বলেছেন, লুকস লাইক দ্যাট আপনারা বুঝতে পেরেছেন, হুইচ ইজ এ ভেরি গুড থিং, রাইট? লেটস মুভ অন। পরেরটা দেখি আমরা কি আছে, প্ল্যানিং ফর লজিস্টিক। এটা এখানে রিডিং পড়ার কিছু নাই, যে কোনো জিনিসেরই প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট, সবসময় মনে রাখবেন। এমন ভাবে আপনাকে প্ল্যানিংটা করতে হবে, ওই যে বলে না প্ল্যানিং ইজ হাফ ডান। সেই প্ল্যানিং করতে যে যদি সাইলো বেস মেন্টালিটি থাকে, আপনার ইন্টারডিপেন্ডেন্সি, ইন্টার রিলেশনশিপ গুলিকে যদি আমরা গুরুত্ব না দিই, আমি আমার মতন প্ল্যানিং করে বসে আছি, কার্ডবোর্ড বক্স আমি বাদ দিয়ে দিব, আমি জানার প্রয়োজন করলাম মনে করলাম না, ওয়্যার হাউসের লোকজন ওরা জানলে বুঝতে পারতো যে এটা যে আপনি বাদ দিয়ে দিচ্ছেন, এখন এটা বাদ দিয়ে যে এইভাবে আপনি খেলনা টয়গুলি যে রাখবেন, তাতে তো উডেন প্যালেটে এটা স্টেবল থাকবে না, নড়বে চড়বে। তো ওই যে আপনি ওনার প্ল্যানিং এর সময় ওনার ইনপুট নেন নাই। সো যখনই আমরা সাইলো বেস দিতে যাবো, সো টোটাল লজিস্টিক কনসেপ্ট বলি বা যে কোনো জিনিসই বলি, প্ল্যানিং করতে গেলেও আপনাকে ইন্টিগ্রেটেড ওয়েতে প্ল্যান করতে হবে। সাইলো বেস যদি প্ল্যান করেন, যখন দেখবেন যে আপনার এই প্ল্যানিং এর ডিপেন্ডেন্সি আছে, ইম্প্যাক্ট আছে অন আদার সাইড অফ দ্য কয়েন, তখন অবশ্যই তাদেরও কোনো বক্তব্য বা কনসিডারেশন থাকলে সেটা আপনাকে নিতে হবে। যেমন ভাবে এসএনওপি ফোরাম, সেলস এন্ড অপারেশন প্ল্যানিং, এটা তো ওয়ান অফ দ্য একটা ভেরি গুড বিজনেস প্র্যাকটিসেস, মাল্টিন্যাশনাল কোম্পানিরা সবাই ফলো করে, লোকাল কোম্পানি যারা ভালো করছে তারাও এটা অ্যাডপ্ট করে নিয়েছে। ওই জায়গায় মার্কেটিং এর লোকও বসে, সাপ্লাই চেনের লোকও বসে, বা অপারেশনের লোকজন বসে, সবাই ওখানে খোলামেলা ডিসকাশন করে। মার্কেটিং হয়তো বললো যে আমার এত এত পিস বিক্রি করতে হবে, এত বা এত মিলিয়ন সিগারেট বিক্রি বাড়বে, অথবা এত বিলিয়ন স্টিক সিগারেট বিক্রি বাড়বে আগামী 5 মাসে। তখন সাপ্লাই চেইন প্রফেশনালরা তাদের ক্যাপাসিটি নিয়ে অ্যানালাইসিস করে। এখন সাপ্লাই চেইনকে টোটালি বাদ দিয়ে যদি মার্কেটিং এই সিদ্ধান্তটা এমডির সাথে খাতির করে চাপায় দেয়, উইদাউট প্রপার চেকিং উইথ দি অপারেশনস গাই ও সাপ্লাই চেইন গাই, যে আপনার ফ্যাক্টরি ক্যাপাসিটি আছে কিনা বানানোর মতো, আপনার সাপ্লায়ারের সেই ক্যাপাসিটি আছে কিনা র মেটেরিয়াল দেওয়ার, আপনার 3PL ভেন্ডর যিনি এগুলো ট্রাকে বহন করে নিয়ে যাবে বাংলাদেশের বিভিন্ন মার্কেট প্লেসে, তার ক্যাপাসিটি আছে কিনা, এই সমস্ত জিনিসগুলিকে একত্রে ভাবে যদি আমরা বিবেচনা না নিয়ে যদি প্ল্যানিং করে ফেলি, আমি একটু বড় স্কেলে বলতেছি, বিজনেসের স্কেলে, তাহলে কি ওই প্ল্যানিংটা সঠিক হবে? সঠিক হবে না। কেন সঠিক হবে না? কারণ ইন্টিগ্রেটেড প্ল্যানিং নয়, রাইট? সো এখানে আমরা 3 ধরনের প্ল্যানিং নিয়ে আলাপ করব, স্ট্র্যাটেজিক, ট্যাকটিক্যাল এন্ড অপারেশনাল। স্ট্র্যাটেজিক কি দীর্ঘমেয়াদী না স্বল্প মেয়াদী? স্যার দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজি। মানে 1 বছরের উপরে, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 50 বছর, হোয়াটএভার। ট্যাকটিক্যাল প্ল্যানিং হচ্ছে 1 মাস, 2 মাস, 5 মাস, 6 মাস, ইভেন ইট ক্যান গো আপ টু 1 বছর ম্যাক্সিমাম, ম্যাক্স। আমরা এগুলো উদাহরণগুলি পড়বো কারণ পরীক্ষা আসবে এগুলো। অপারেশনাল হচ্ছে ডে টু ডে, প্রতিদিন আমরা যে সিদ্ধান্তগুলি নেই, প্ল্যানিং যেগুলো করি, সেগুলো হচ্ছে অপারেশনাল। ঠিক আছে, একটা করে দেখি। স্ট্র্যাটেজিকের ভিতর উদাহরণ কি? কাস্টমার সার্ভিস, চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন। কাস্টমার সার্ভিসটা আপনি দীর্ঘমেয়াদী কিভাবে দিবেন, সেইটা অনুযায়ী চ্যানেল অফ ডিস্ট্রিবিউশনটা আপনি কিভাবে ডিজাইন করতেছেন, এগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক ডিসিশন। সাপ্লাই পয়েন্ট, ঠিক আছে, কয়টা জায়গায় আপনি সাপ্লাই পয়েন্ট আপনি করবেন। প্রোডাকশন লোকেশন, ফ্যাক্টরি, প্রোডাকশন লোকেশন মানে হচ্ছে ফ্যাক্টরি। ফ্যাক্টরি আপনি কোথায় এস্টাবলিশ করবেন, ইট ইজ স্ট্র্যাটেজিক ডিসিশন। আজকে কি মাওনা ভালুকায় করবেন, নারায়ণগঞ্জে করবেন, না আশুলিয়ায় করবেন, দিস ইজ কমপ্লিটলি আ স্ট্র্যাটেজিক ডিসিশন। কেন বলেন দেখি, ওয়াই ইট ইজ এ স্ট্র্যাটেজিক ডিসিশন? ফ্যাক্টরি লোকেশন তো আমি যেখানে সেখানে করলে অসুবিধা কি? to reach the customers. এটা তো রেগুলারলি চেঞ্জ করা যাবে না। রেগুলার চেঞ্জ করা যাবে না। আরেকটা হলো ফ্যাক্টরি যে জায়গাটায় করবো সেটার আমার র মেটেরিয়াল আনার ডিস্টেন্স কতটুকু দূরে আছে, সেখান থেকে আমি যে আমার প্রোডাক্টটাকে বের করে বিভিন্ন চ্যানেল দিয়ে বের করে দিব, সেই ইনফ্রাস্ট্রাকচারের সুবিধাগুলি কি, এগুলো বিবেচনায় নিচ্ছি বলেই, এবং সর্বসাকুল্যে হচ্ছে আমার ডিমান্ড আছে কিনা ওই জায়গায়, এবং আমার লেবারের অ্যাভেলেবিলিটি আছে, আমার সবকিছু বিবেচনায় নিয়ে আমার কাছে মনে হচ্ছে এটি আমার সুইটেবল লোকেশন। আজকে স্যার যদি এনভায়রনমেন্টাল একটা ইস্যু তো থাকে না স্যার? এনভায়রনমেন্টাল ইস্যু থাকতে পারে, কোনো অসুবিধা নেই, অবশ্যই এটা যেহেতু এখন খুব প্রায়োরিটি, সেটাও নিতে হবে। আপনি ডিসচার্জ কোথায় দিচ্ছেন, আপনার ফ্যাক্টরির ডিসচার্জ কোথায় দিচ্ছেন, ইটিপি তো মাস সবার করতে হবে, হ্যাঁ, ইটিপি সবার করা লাগবে, বা ডিসচার্জ কোথায় করতেছে। আজকে ধরেন
সিমেন্ট তো স্যার ফ্যাক্টরিগুলি নদীর পারে কেন হয় সিমেন্ট ফ্যাক্টরিগুলি? এটা বলছিলাম স্যার, পাওয়ার প্ল্যান্ট গুলা স্যার নদীর পারে কারণ হয় স্যার, এখন আমাদের যে নদীর পারে যদি না হয় সেক্ষেত্রে স্যার আমাদের ওয়েস্টেজ গুলো তো স্যার আমরা ই করতে পারবো না ঠিক মতো। স্যার র নদীর পারে হওয়ার ম্যাটেরিয়ালস কারণ গুলো বাল্কে আসে। সিমেন্ট গুলো হ্যাঁ হচ্ছে নদীর পাড়ে হয় বিকজ অফ ওদের র মেটেরিয়ালস গুলো ফ্যাক্টরি মানে বিশেষ করে ফ্লাই অ্যাশ বা এগুলো জিনিসগুলো ফ্যাক্টরি সাইডে কাছাকাছি থাকলে ও নদী পথে তারা খুব ইজিলি আনতে পারে, লো কস্টে আনতে পারে। রাইট, যেমন সিমেন্টের কথা বললাম, সিমেন্টের র ম্যাটেরিয়াল হলো ক্লিংকার, এগুলো সব বার্জ এই সমস্ত জিনিস দিয়ে নিয়ে আসে, নদী পথে আনলে তার কস্টটা কম পড়ে, সে বাল্ক আকারে আনতে পারে, ইকোনমিজ অফ স্কেল অ্যাচিভ করতে পারে। আবার আপনি গভর্নমেন্টের ট্যাক্সের বেনিফিট নেবেন, তখন আপনি এক্সপোর্ট প্রসেসিং জোনে নিয়ে যাবেন ওই বেনিফিটটা নেওয়ার জন্য, তাই না? এই যে জিপিএস ইস্পাত যে ফ্যাক্টরিটা করেছে সীতাকুণ্ডে, দিস ইজ স্ট্র্যাটেজিক লোকেশন, তারা হিসাব করে চিন্তা ভাবনা করে বেনিফিট নেওয়ার জন্যই ওইটা করেছে। একইভাবে ডিপো কনফিগারেশন, ডিপো টাইপ, নাম্বার কয়টা হবে, লোকেশন, সাইজ, ডিপো, এগুলি সবই স্ট্র্যাটেজিক। 5টা ডিপো করবেন, 4টা করবেন, সাইজ কি প্রত্যেকটা কি 50,000 করে করবেন, নাকি একটা 20,000, একটা 25,000, একটা 30,000, একটা 40,000? দিস আর অল ইউর স্ট্র্যাটেজিক ডিসিশন। আপনি হুমজুকিলি মাথায় আসলো বানায় ফেললাম, নো। হ্যাঁ, ট্রান্সপোর্ট মোডাল চয়েস, কি ধরনের মোডাল চয়েস হবে, জলপথে, স্থলপথে না আকাশপথে, এগুলো আপনাকে স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করে বের করে নিতে হবে। থার্ড পার্টি করবেন নাকি ওন অ্যাকাউন্ট দিয়ে করবেন, ডাইরেক্ট ডেলিভারি দিবেন নাকি ইনডাইরেক্ট ডেলিভারি দিবেন, স্টক লেভেলটা কিরকম রাখবেন। স্টক লেভেল তো আপনি মানে এটা তো আপনার স্ট্র্যাটেজিক একটা সিদ্ধান্ত, স্টক লেভেল, ঠিক আছে? অনেক সময় এটা কিন্তু টেকনিক্যালের ভিতরেও বলে, বাট অনেকেই এটা স্টক লেভেলটা স্ট্র্যাটেজিক হিসেবে রাখে, কারণ আপনার মানি ফ্লো, ক্যাশ ফ্লো, এগুলোর সাথে আপনার স্টক লেভেলের একটা সম্পর্ক আছে, বাট এটা কখনোই ফিক্সড না, আপনার ডিপেন্ডিং অন দি সিচুয়েশন অনুযায়ী আপনার রিভিউ করতে পারেন। সো টেকনিক্যালের ভিতর উদাহরণ কি, এগুলো মনে রাখবেন, ইম্পর্টেন্ট, কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা উদাহরণ মনে রাখা অনেক সময় কিন্তু মিক্স করে দিতে পারে আপনাকে কনফিউজ করার জন্য। স্ট্র্যাটেজিকের উদাহরণ ঢুকাই দিবে অপারেশন টানবে টেকনিক্যালে। সো পড়ে নিয়ে মাথায় ক্লিয়ার করে নিয়ে। তো ট্রান্সপোর্ট, ভেহিকেলের টাইপ, সাইজ, নাম্বার, কন্ট্রাক্ট হায়ার, প্রাইমারি রুট, সেকেন্ডারি রুট, তারপরে শিডিউল, হ্যাঁ, তারপরে ড্রাইভারের রিসোর্স, সাপোর্ট ফ্যাসিলিটি, এগুলো সবই ট্যাকটিক্যাল, এগুলো ট্যাকটিক্যাল। আবার প্রতিদিন যখন কেউ আবার এটাও বলতে পারে যে ট্রাকের শিডিউলিংটা অনেকে আবার কেউ অপারেশনালি রাখে, বাট এখানে এটা যেহেতু ডেলিভারি শিডিউলটা টেকনিক্যালে রাখছে, কারণ ডেলিভারি অনেক সময় আপনাকে অনেক ধরনের অ্যাডভান্টেজ দেয়, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, এই জন্য এটাকে টেকনিক্যাল বলছে, কৌশলগত প্ল্যান। ডিপোর স্টোরেজ, ডিজাইন, লেআউট, স্পেস অ্যালোকেশন, কতটুকু স্পেস দিবেন, কোন এসকিউর জন্য কতটুকু দিবেন, ঠিক আছে, টোটাল স্পেসের অ্যালোকেশন, তারপরে স্টোরেজের অ্যালোকেশন, দুইটা জিনিস। প্রথমে ওভারঅল এসকেলেশন, অ্যালোকেশন, ডিজাইন করবেন, লেআউট করবেন, এটা 20,000 স্কোয়ার ফিট করবো, ওইটা 40,000 করবো, ওইটা 10,000 করবো, ডিপেন্ডিং অন ইউর ডিমান্ড এন্ড সাপ্লাই সিচুয়েশন। ওই অনুযায়ী আপনি স্টোরেজ মিডিয়া স্টোরেজ মানে কি প্যালেট দিয়ে করবেন নাকি র্যাকে করবেন না কিভাবে করবেন, আপনার মিডিয়াটা কি, হ্যান্ডলিং মেথড ম্যানুয়াল নাকি অটোমেটিক, ফকলিফট ট্রাক টাইপ, নাম্বার, ব্যাটারি চালিত না ডিজেল চালিত, ঠিক আছে, কয়টা ব্যবহার করবেন, ইউনিট লোডটা কেমন, এগুলো সব টেকনিক্যাল। অ্যাডমিনিস্ট্রেশন সোজা, এগুলো কঠিন কিছু না। ইনফরমেশন সাপোর্টিং সিস্টেম, মনিটরিং প্রসিডিউর, স্টক লোকেশন কন্ট্রোল, অর্ডার প্রসেসিং, ডকুমেন্টেশন, এগুলো হচ্ছে আপনার টেকনিক্যাল ইয়ার অংশ। অপারেশনালে যদি আসেন, গুডস রিসিভ, প্রতিদিন আপনি রিসিভ করতেছেন এবং চেক করতেছেন, ডেইলি কাজ। বাল্ক স্টোরেজ, অর্ডার পিকিং, প্রতিদিন আপনি অর্ডার পিক করতেছেন, ওই অনুযায়ী মাল ডেলিভারি করতেছেন, শিপ করতেছেন। স্টকের রেপ্লেনিশমেন্ট, ডেইলি কাজ, রেগুলার বা ডেইলি না হলে উইকলি, প্রতিনিয়ত আপনার স্টক খালি হচ্ছে, আপনি আবার এটাকে রিফিল করতেছেন, রেপ্লেনিশমেন্ট করতেছেন। অর্ডার মার্শালিং, অর্ডারটাকে এদিক ওদিক করা, হ্যাঁ, প্লাস করা, মাইনাস করা, এরর, ইনক্লুশন, ডিলিশন, এগুলো রেগুলার ফেনোমেনন। লোড শিডিউলিং, কি পরিমাণ লোড দিবেন, রিটার্নও মোরলেস একটা অপারেশনাল, প্রতিদিনই এই ধরনের কমপ্লেইন থাকে অনেক বিজনেসে। পার্সোনাল অ্যাভেলেবিলিটি, আপনার লেবার হইতে পারে, আপনার ওয়্যার হাউসে সুপারভাইজার হইতে পারে, আপনার ফ্যাক্টরিতে ক্রু মেম্বার হইতে পারে, তাদের অ্যাভেলেবিলিটি, এগুলো ডেইলি বেসিসে হ্যান্ডেল করতে হয়। স্টক আপডেট, প্রতিদিনের কাজ, ডকুমেন্টেশন কমপ্লিশন, প্রতিদিনেরটা প্রতিদিন করতে হবে। ভেহিকেল মেইনটেনেন্স, অ্যাবসলিউটলি অপারেশনাল, আজকে আপনার মোবিল চেঞ্জ করতে হবে, আপনার গিয়ার ওয়েলের সমস্যা, এসি ফিল্টার চেঞ্জ করা লাগবে, এসি কাজ করতেছে না, নর্মাল গাড়ির কথা বলতেছে। তারপরে মনে করেন যদি এটা ট্রাক হয়, ট্রাকের রেগুলার চেক, মেনটেনেন্স। ভেহিকেল ওয়ার্কশপ অ্যাক্টিভিটি, প্রতিদিনই এগুলো গাড়ি কোনো না কোনো সময় পাঠাইতে হয়, অথবা সপ্তাহে পাঠাইতে হয়, অথবা 15 দিনে পাঠাইতে হয়, পুরোটাই অপারেশনাল। আরেকটা জিনিস এখানে নাই, আমি একটা কনসেপচুয়াল জিনিস জিজ্ঞেস করি,
আমি যদি বলি প্রতিদিন ফ্যাক্টরিতে ইউনিয়নের সাথে যে বার্গেনিং হয়, ইজ ইট অপারেশনাল, ট্যাকটিক্যাল অর স্ট্র্যাটেজিক? অপারেশনাল স্যার। অপারেশনাল। আবার সিবি এর সাথে একটা লং টার্ম এগ্রিমেন্ট হয়, আপনারা জানেন এটা এলটিএ বলে, লং টার্ম এগ্রিমেন্ট, 2 বছর পরে পরে হয়। ইজ ইট স্ট্র্যাটেজিক অপারেশনাল? স্ট্র্যাটেজিক স্যার। এটা স্ট্র্যাটেজিক, এটা স্ট্র্যাটেজিক। কারণ 2 বছর ধরে আপনি এলটিএ করেন, তখন তার কি সুবিধা দিবেন, কতটুকু দিবেন না, আপনি কি কোনো প্রোডাক্টিভিটি ইনিশিয়েটিভ ড্রাইভ করছেন কিনা, এফিসিয়েন্সি বাড়ানোর জন্য কোনো ফিউচার প্ল্যানে একটা ইন্ডিকেশন ওদেরকে দিচ্ছেন যে এইভাবে যদি আপনারা কাজ না করেন ভবিষ্যতে কিন্তু কিছু হেডকাউন্ট কাটাল হয়ে যাবে। সো এগুলি আপনি লং টার্ম ডিজাইনের ভিতরে রাখেন এলটি এর মধ্যে। আই হোপ ক্লিয়ার দিস স্লাইড। লেটস মুভ অন দ্য ফাইন্যান্সিয়াল। জি, ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট অফ লজিস্টিক। এই পরের স্লাইডটা যাই, এটাও রিপিট। এটা ছিল প্রথম ক্লাসে, এই স্লাইডটা মনে পড়ে? জি স্যার, জি স্যার। তাহলে ওই যে ট্রেড অফের স্লাইড আর এই স্লাইডটা আবার রিপিটেশন। কেন রিপিটেশন? কারণ দিজ আর ভেরি ইম্পর্টেন্ট, এগুলোকে বারে বারে আলোচনা করে ব্রেনে নিয়ে নিতে হবে। রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আমি আগেই বলেছি, আপনি ইনভেস্ট করলেন, সেই রিটার্নটাকে আপনি কত দ্রুততার সাথে এবং এফিসিয়েন্টলি তুলে আনতেছেন। আপনার টাকা আপনি ব্যয় করছেন, 1 লাখ টাকা খাটাইছেন, আপনি টাকাটাকে কিভাবে তুলে আনবেন, দ্যাটস কল রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। 1 লাখ টাকা খাটায়া আপনি 90,000-এর বেশি তুলতেই পারবেন না, তাহলে আপনি 10,000 টাকা রিটার্ন অফ ইনভেস্টমেন্টের লস, আরওআই মাইনাস। ঠিক আছে? আবার দেখা গেল 6 মাস পরে 1,10,000 করে আপনি তুলতেছেন। রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, আপনি কি পার্সেন্টেজে আপনার আপনার ক্যাপিটালটাকে যে আপনি, আপনার মানিও তো এক ধরনের ক্যাপিটাল, সেটাকে যে আপনি ডেপ্লয় করছেন, ব্যবহার করছেন, কিভাবে তুলে আনতেছেন, কি পজিটিভ না নেগেটিভ, পজিটিভ হলো কত পার্সেন্টেজ। রিটার্ন অফ ইনভেস্টমেন্টের কোনো বাধা ধরা ফর্মুলা আপনি দিতে পারবেন না যে এইটা এই 10% হইলেই এটি সঠিক। কোনো বিজনেসে 10% বিরাট, কোনো ইয়েতে এটা 25 না হইলে এটা আবার প্রফিটেবল হয় না বা অত লাভজনক হয় না, কারণ অনেক বড় স্কেলে অপারেশন করে। বাট আপনি ট্রেডিং বিজনেস যখন করবেন, অনেক সময় 10%-এর উপরে বের করাটা কঠিন হয়, কারণ আপনি তো তখন ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং করেন না, আপনার ফ্যাক্টরি নেই, আপনি অর্ডার নিয়ে আরেকজনের কাছ থেকে করে আপনি ওই মার্জিনটা ওখান থেকে অ্যাচিভ করেন। কিন্তু আপনার নিজের যদি ম্যানুফ্যাকচারিং ইউনিট থাকে, ফ্যাক্টরি থাকে, তাহলে আপনি ইনোভেশন ড্রাইভ করতে পারবেন, প্রসেস ইমপ্রুভ করতে পারবেন, বিভিন্নভাবে আপনি কস্টকে কমায়া আপনার রিটার্ন অফ ইনভেস্টটাকে বাড়াইতে পারেন। অনেক এফএমসিজি কোম্পানি আছে 20-25% আরওআইতে অপারেট করে। হোটেল বিজনেস, অনেকেই বলে হোটেল বিজনেসে 15-20% আরওআই পাওয়া যায়, অনেকেই বলে। আবার ফার্মেসি ব্যবসা, আপনি যদি সুন্দরভাবে একটা লোকেশন নিয়ে পাড়া মহল্লায় ফার্মেসি দেন, নিশ্চিত আপনার আরওআই 20%। তো এটা হলো ডিপেন্ড করে কি ধরনের বিজনেস, কি টাইপ অফ বিজনেস, কি ধরনের প্রোডাক্ট, সেটা অনুযায়ী। বাট এটা নর্মাল হলো প্রফিটকে যখন আপনি ক্যাপিটাল এমপ্লয়েড দিয়ে ভাগ করবেন, তখন আপনার রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা আসবে। বাট আমরা একদম সাদা চোখে যদি আমি চিন্তা করি, আমি 1 লক্ষ টাকা খাটাইছি, আমি প্রতি মাসে আমার এক্সপেকটেশন হলো 1 লক্ষ খাটায় আমি এত টাকা আমি আর্ন করব, ঠিক আছে? সেটা আমার আসতেছে কিনা, পজিটিভ না নেগেটিভ। আবার আরেকটা হইতে পারে, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট তো আসলে একবারই তো দেখা যায় না, আপনার মাসে মাসে আপনি পুরো টাকাটা কবে তুলে আনতেছেন, একটা হরাইজন, আপনার পেব্যাক পিরিয়ডটা কত, আপনি কত মাস বা কত বছরের ভিতরে আপনার মূল পুঁজিটা তুলে আনবেন, সেটাও রিটার্ন অফ ইনভেস্টমেন্টের অংশ। একটা হলো প্রতি মাসে যদি দেখেন, তাহলে আপনার প্রফিট এন্ড লস আপনি দেখলেন। আর একটা হলো রিটার্ন অফ ইনভেস্টমেন্ট একটু লং হরাইজনে দেখা হয়, যে আমি আমার মূল পুঁজিটাকে কিভাবে তুলে আনতে পারতেছি, হাউ কুইকলি আমি আনতেছি। ঠিক আছে? তো প্রফিট যদি আপনি দেখেন, প্রফিটের সিম্পল সংজ্ঞা হচ্ছে যা আপনি বিক্রি করবেন সেটার থেকে আপনি কস্ট যখন মাইনাস করবেন, মাইনাস করে যে ভ্যালুটা সারপ্লাস থাকবে, এটি হচ্ছে আপনার প্রফিট। ভেরি সিম্পল। তো প্রফিট কিভাবে আপনার কি কি অ্যাক্টিভিটিস এর মাধ্যমে সেলস আপনার ড্রাইভ হয়? ওটিফ, অন টাইম ইন ফুল। আপনার মার্কেটে আজকে 5 ট্রাক যাওয়ার কথা, এই কোয়ান্টিটি অনুযায়ী সেটা আপনি যদি দিতে পারেন, তাহলে আপনার সেলসকে সহায়তা করবে। সেলস সার্ভিস লেভেলটা কেমন, ডিউরিং সেলস সার্ভিস লেভেল, আফটার সার্ভিস লেভেল, সবই এখানে গুরুত্বপূর্ণ। কাস্টমারের রিলেশনশিপটা কেমন, আজকে যদি কাস্টমারের সাথে রিলেশনশিপ, সিআরএম যদি আপনি ভালোভাবে মেনটেন না করেন, আপনার সেলস ইম্প্যাক্ট করবে। কাস্টমারের 2টা ক্যাটাগরি, একটা হচ্ছে ওল্ড কাস্টমার, তাদেরকে আপনি রিটেন করবেন, আর একটা হচ্ছে নিউ কাস্টমার। ঠিক আছে? ওল্ড কাস্টমারকে রিটেনশন কেন ইম্পর্টেন্ট, হু ক্যান টেল why it is important to retain my old customer? স্যার অন্যথায় সে অন্য কোনো ব্র্যান্ডের সাথে চলে যাবে বা অন্য কোনো কোম্পানির সাথে চলে যাবে স্যার। এবং সেটা তো যাবেই, সেটা তো যাবেই। ওই স্যার কাস্টমার নিউ কাস্টমার নিয়ে আসবে স্যার। পুরাতন কাস্টমার স্যার রিটেন হওয়া মানে হচ্ছে স্যার কোম্পানির ব্র্যান্ড ভ্যালুটাকে করে মানে নির্দেশ করে।
যে একটা কোম্পানি কতটা কাস্টমার সার্ভিসটা কতটা হাই, না হলে একটা কাস্টমার কখনো রিটেন করা পসিবল হয় না যদি কাস্টমার সার্ভিস লেভেলটা হাই না হয় এবং কাস্টমার রিলেশনশিপটা যদি স্ট্রং না হয়। তার মানে হচ্ছে স্যার পুরাতন কাস্টমার মানে রিটেন করার মানে দুইটা জিনিসই ইন্ডিকেট করে। রাইট। পুরনো কাস্টমার বের হয়ে যাওয়া 5টা নতুন কাস্টমার অ্যাকুয়ার করা নেওয়ার সমান পরিমাণ ভ্যালু ওয়াইজ এরকম। কারণ আপনার একটা পুরনো কাস্টমারের ব্র্যান্ড ইকুইটি অনেক হাই, সে যদি মার্কেটে যে কম্পিটিশনে যোগ দিয়ে আপনার এগেনস্টে প্রপাগান্ডা করে সেটার অনেক বেশি ডেট্রিমেন্টাল ইম্প্যাক্ট। তখন এগুলো নতুন কাস্টমার আসতে আপনার এখানে ভয় পাবে। বুঝে গেছে? তো সেই ক্ষেত্রে যেমন ধরেন আপনি এক জায়গা থেকে গাড়ি কিনেছেন, হাইব্রিড গাড়ি কিনে আপনি 1 মাস চালানোর পরে ইউ আর ভেরি ফ্যাড আপ অন দ্যাট পার্টিকুলার কার। ধরেন আপনি কিনেছেন আকুয়া, কথা বলছি, ছোট সাইজের গাড়ি, 12-14 লাখ টাকার দাম, হাইব্রিড, মাইলেজও ভালো দেয়, সেটা বিশ্বাস করে আপনি কিনেছেন। কিনে আপনি 2 মাস পরার পরে দেখলেন যে মাইলেজ কেপিএল এর কথা বলছে পার লিটারে 14-15 যাবে ঢাকা শহরে, আপনি 10-এর উপরে উঠে না, 8-9, 10 না। সো ইউ বিকাম ভেরি ফ্যাট আপ বিকজ হাইব্রিডের একটা অন্যতম জিনিস হচ্ছে ফুয়েল সেভিংস। সেটাই যদি আমি না পাই তাহলে আমি হাইব্রিড গাড়ি কিনে আমার লাভ, তেলের গাড়ি কিনতে পারতাম। তো যখন আপনি এরকম বিরক্ত হবেন, আপনার আশেপাশের বন্ধু বান্ধব, কাজিন, আত্মীয় স্বজন অনেকেই জিজ্ঞেস করে, এই তুমি যে একুয়া গাড়িটা চালাইতেছো, এটা তো ছোট ফ্যামিলির জন্য খুব সুন্দর, ভালোই তো, আমি কি কিনবো? তখন আপনি কি বলবেন? অ্যাজ এ ওল্ড কাস্টমার, আপনি তো তখন ওল্ড কাস্টমার হয়ে গেছেন, 5 মাস 6 মাস আপনি গাড়ি ব্যবহার করতেছেন, আপনি তো পজিটিভ ফিডব্যাক দিবেন। জি স্যার। তাহলে আপনি কি করলেন? পোটেনশিয়াল 4-5 জনের ক্ষতি করে দিলেন। সো দ্যাটস ওয়াই দ্য রিটেনশন অফ ওল্ড কাস্টমার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নতুন কাস্টমার পাওয়া এত সোজা না। সো পুরোনো কাস্টমারকে যিনি হ্যান্ডেল করতে পারে না, ভ্যালু দেয় না, তার বিজনেস কিন্তু সাফার হবে। অনেক সময় আমরা মনে করি আরে জায়গা চলে যাও, অসুবিধা কি, আমি নতুন কাস্টমার নিয়ে নেবো। পুরানো কাস্টমার লক্ষ্মী, আপনার কাস্টমার এজ এ হোল লক্ষ্মী। একটা বিজনেসে বাণিজ্যে একটা কথা আছে, বা তার ভিতরে পুরোনো কাস্টমারকে ধরে রাখতে হয়। তো এগুলো কাস্টমার রিলেশনশিপের অংশ। আফটার সেল সার্ভিস এগুলি সব যদি ভালোভাবে করেন, ইউর সেলস উইল গো আপ। অ্যাজ অপোজ টু কস্টে কি ইনভেন্টরি হোল্ডিং, ইনভেন্টরি বেশি হলে ইনভেন্টরি হোল্ডিং কস্ট হবে, স্টোরেজের কারণে কস্ট হবে, ট্রান্সপোর্টের কারণে কস্ট হবে। লেবার এফিসিয়েন্সি যদি আপনার ভালো হয় তাহলে আপনার কস্টের উপর ইম্প্যাক্ট করে। আর যদি আপনার লেবার অথর্ব হয়, প্রতিদিন 5 ট্রাক শিপমেন্ট করার কথা 3টার বেশি পারে না, তাহলে আপনার ওয়েস্টেজ হচ্ছে, আপনার কস্ট বেস বাড়ায় দিবে। ডিপো লোকেশনটা এমন জায়গায় করেছেন যে এত দূরত্ব, মাইলেজ, আপনার ট্রান্সপোর্টেশন এগ্রিমেন্টে আপনি কোনো ভালো কোনো মাইলেজ পাইলেন। অবসোলিসেন্স, আপনার প্রোডাক্ট ওয়্যারহাউসে থাকতে থাকতে এটা ডিফেক্ট হইতে পারে, এটা কোয়ালিটি হ্যাম্পার হইতে পারে, ওয়ারেন্টিয়ার হইতে পারে, ডিফরমেশন হইতে পারে, হ্যাঁ, কোনো ড্যামেজ হইতে পারে, শেলফ লাইফ ওভার হয়ে যেতে পারে। এগুলো হইলে পরেই অবসোলিসেন্স হবে। অবসোলিসেন্স হইলেই আপনার প্রোডাক্টটাকে ভ্যালু কমে যাবে। হয় এটাকে আংশিক রাইট অফ করতে হবে, অথবা পার্সিয়ালি ব্যবহার করতে হবে, অথবা ফুললি রাইট অফ করতে হবে। এটা করা মানে হলো আপনার কস্টের উপর প্রেসার করা। ঠিক আছে? ক্যাপিটাল এমপ্লয়ের ভিতর কি ইনভেন্টরি, আমরা সবাই জানি ইনভেন্টরি, আমরা র মেটেরিয়াল এক ধরনের ইনভেন্টরি, কম্পোনেন্ট বা স্পেয়ার পার্টস এক ধরনের ইনভেন্টরি, WIP ওয়ার্ক ইন প্রগ্রেস ইজ ওয়ান কাইন্ড অফ ইনভেন্টরি, এন্ড ফাইনালি দি ফিনিশ গুডস, মানে সবচেয়ে এক্সপেন্সিভ ইনভেন্টরি হচ্ছে ফিনিশ গুডস। তো ইনভেন্টরি এগুলো লাগে আপনার ক্যাপিটালে। তারপরে স্টক লোকেশন, কোথায় রাখবেন আপনি, ইনভেন্টরি কন্ট্রোল কিভাবে করবেন, ইনভেন্টরি টার্নওভারটা কিরকম। ইনভেন্টরি টার্নওভার কে বুঝাইতে পারবে বলেন? হু কন্ট্রোল তো আমরা সবাই বুঝি, ইনভেন্টরিকে কিভাবে কন্ট্রোল করা হয়, ফিজিক্যাল কন্ট্রোল, ডেইলি ডকুমেন্টেশন, রিসিভ, কনজিউম, তারপরে দিনের শেষে আপনার ব্যালেন্স কি থাকলো, এগুলোকে কন্ট্রোলের ভিতরে বলা হয়। ইনভেন্টরি টার্নওভার বলতে কি বুঝি আমরা? হোয়াট ইজ ইনভেন্টরি টার্নওভার? ইনভেন্টরি টার্নওভার ফর আমাদের কোম্পানির পার্সপেক্টিভ, বা আমি যতটুকু বুঝি, যে আমি একটা ইনভেন্টরি বাইং করব, মানে একটা সিজনে বাইং করব, এই বাইংটা শেষ করে আবার নতুন করে বাইং করার ক্ষেত্রে যতটুকু লিড টাইম, এটাকেই ইনভেন্টরি টার্নওভার সাধারণত বলা হয়। আমি সিম্পল ভাবে একটু বলে দিই আপনাকে। আপনার ইনভেন্টরি টার্নওভার অনেকভাবে বুঝতে হবে। আপনার আপনার ফিনিশ প্রোডাক্ট আপনি করলেন, করে মার্কেটে চলে গেল, আবার এটাকে রিপ্লেনিশ করলেন, ওইটা বিক্রি হয়ে গেল। ফিনিশ প্রোডাক্ট যে যখন বিক্রি হবে মার্কেটে, দ্যাট ইজ ইউর ইনভেন্টরি টার্নওভার। আবার জি জি। ওয়্যারহাউস থেকে যখন লিফ করে পাঠিয়ে দিচ্ছেন, ওয়্যারহাউসের এমটি হিসাবে খালি আছে, আবার ফ্যাক্টরি থেকে প্রোডাকশন করে এনে আবার আপনি ওখানে এনে ঢুকাচ্ছেন, রিপ্লেনিশ করছেন। কেন? কারণ রিপ্লেনিশমেন্ট আপনি করছেন হলো আবার এটা মার্কেটে যান, ওই টার্নওভারকে হেল্প করার জন্য। আবার এই টার্নওভার করতে যে টাইমটা লাগে, এটাকে বলে টার্নওভার রেশিও। 30 দিন লাগে আমার একটা ইনভেন্টরি টার্নওভার। হাউ মেনি ডেজ ইজ রিকোয়ার্ড। র মেটেরিয়ালটা আপনি কিনেছেন সাপ্লায়ারের কাছ থেকে, যতক্ষণ পর্যন্ত র মেটেরিয়ালটা ফিনিশ গুডে কনভার্ট না হবে
ততক্ষণ পর্যন্ত ওই র মেটেরিয়ালটা কিন্তু আপনার জন্য এক ধরনের হয়ে রয়ে গেছে, মানি ব্লক করে বসে আছে। র মেটেরিয়াল তো র মেটেরিয়াল হিসেবে সাজায় রাখলে তো কোনো ভ্যালু নেই। আজকে সিগারেট বানাইতে গেলে কি র মেটেরিয়াল হচ্ছে টোবাকো লিফ। আজকে টোবাকো লিফ কিনে যদি আপনি সিগারেটের ভিতরে ভর্তিই না পারেন, সিগারেটে যদি কনজিউম না করাইতে পারেন বিভিন্ন ব্লেন্ডিং এন্ড গ্রেডের মাধ্যমে, ওইটা যদি নর্মাল পড়ে থাকে তাহলে কিন্তু লাভ হলো না। যতক্ষণ পর্যন্ত ওইটা কনভার্টেড হয়ে ফিনিশ প্রোডাক্টে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই র মেটেরিয়ালের ইনভেন্টরি টার্নওভার বলা যাবে। আর ফিনিশ প্রোডাক্টের টার্নওভার হচ্ছে মার্কেটে যে বিক্রি দিতে হবে। এন্ড হোয়াট ইজ দ্য ডেজ ইউ নিড টু টার্নওভার ইউর ইনভেন্টরি ফিনিশ প্রোডাক্ট? কারণ আমার আলটিমেটলি বাজারে বিক্রি হয় ফিনিশ প্রোডাক্ট। ওইটা বিক্রি না হলে আমার মানি ফ্লো আসবে না, আমার বিজনেসে টাকা আসবে না। বুঝতে পেরেছেন? এখন ইওকিউ হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হচ্ছে এমন একটা কোয়ান্টিটি ইনভেন্টরি, নাইদার হাই নর লেস, অপটিমাল, যেই জায়গায় আপনার ইনভেন্টরি হোল্ডিং কস্ট, ইনভেন্টরি ট্রান্সপোর্টেশন কস্ট এন্ড ইনভেন্টরি হ্যান্ডলিং কস্টটা আপনার অপটিমাল থাকে। সো এমন একটা লেভেল যেটা আপনার বেশিও না কমও না, বেশি হলে এক্সেসিভ, কম হলে স্টক আউট। বেশি হলে আপনার আননেসেসারি ব্লক করে রাখছেন আপনি মানি, আপনার হিসাবের কোনো ঠিক নাই। সো ওই জায়গাটা সুদিং স্পটটাই হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তারপর হলো সিস্টেম, ক্যাশ এন্ড রিসিভেবল। ক্যাশ রিসিভেবল কি বলেন তো, আর ক্যাশ পেয়েবল কি? আমি যদি কার্ডে পেমেন্ট আর হচ্ছে ক্যাশ পেমেন্ট, এটা কি পেটি? ক্যাশ রিসিভেবল কি রিলেটেড টু কাস্টমার না সাপ্লায়ার? সিম্পল কোশ্চেন আই এম আস্কিং কনসেপচুয়ালি। কাস্টমার, বিকজ ক্যাশ রিসিভ হয় কাস্টমারের কাছ থেকে, আর ক্যাশ পেয়েবল ইজ রিলেটেড টু ইউর সাপ্লায়ার। সাপ্লায়ারের কাছ থেকে আপনি কম্পোনেন্ট কিনেছেন, র মেটেরিয়াল কিনছেন, অনেক কিছু কিনছেন, ওরে আবার পে করে দিতে হবে, সেটা হচ্ছে ক্যাশ পেয়েবল। আমি কিছু কনসেপচুয়াল জিনিস জিজ্ঞেস করি, এখানে লেখা নাই, বাট রিমেম্বার এই ডিসকাশনের ভিতরে বলতেছি, তার মানে এখান থেকেও কোশ্চেন হইতে পারে। সেটা হচ্ছে ক্যাশ রিসিভেবল সুনার ইজ বেটার অর লঙ্গার ইজ বেটার? তাড়াতাড়ি আপনি কাস্টমারের কাছ থেকে টাকাটাকে রিসিভ করবেন, সুনার ইজ বেটার। লিকুইডেশনটা যত তাড়াতাড়ি হবে তত তো আমার জন্য বেটার। এক্স্যাক্টলি, লিকুইডেশন করে ক্যাশ করে নিয়ে আসবেন। ক্যাশ পেয়েবল সুনার ইজ বেটার, লঙ্গার ইজ বেটার? লঙ্গার। হ্যাঁ, ক্যাশ রিসিভেবল সুনার হইতে হবে আর ওইটা লঙ্গার হইতে হবে। আমি যদি একটা সাইকেল ধরি, ধরেন আপনি ক্যাশ রিসিভ করেন 30 দিন, একটা কথার কথা বলছি, এটা অর্গানাইজেশন ভ্যারি করবে, আমি পরে আসতেছি এটাতে। ক্যাশ রিসিভ করেন 30 দিনে সাইকেলে, তখন আপনার ক্যাশ পেয়েবল হইতে হবে কমসে কম 45 দিন, 45-50। কারণ ক্যাশ ইনের আগেই যদি ক্যাশ বাইরে যায় তাহলে তো আপনি ক্যাশের ক্রাইসিসে পড়বেন। ইন অ্যান্ড আউট, এই খেলাটাই হচ্ছে ক্যাশ টু ক্যাশ সাইকেল, কনভার্সন সাইকেল। ইন হবে অ্যান্ড আউট হবে। তাহলে ক্যাশ টু ক্যাশ কনভার্সন সাইকেল সুনার ইজ বেটার অর লঙ্গার ইজ বেটার? ক্যাশ টু ক্যাশ হচ্ছে সুনার, এটাও সুনার। ক্যাশ টু ক্যাশ কনভার্সন সাইকেল সুনার ইজ বেটার। আমি উদাহরণ দেই, ব্রিটিশ আমেরিকান টোবাকো সিগারেট বিজনেসে, নট অনলি বিএটি বাট অলসো জেটিআই, এরা কিন্তু নগদে ব্যবসা করে, ওই ক্রেডিটে ব্যবসা না। কিন্তু আপনি সিগারেট উৎপাদন করবেন ঢাকা ফ্যাক্টরিতে, আর ওদের হলো টঙ্গীতে ফ্যাক্টরি, এখান থেকে আপনার ডিস্ট্রিবিউটর পয়সা জমা দিয়ে লিফট করে ঢাকা ফ্যাক্টরি থেকে বেরিয়ে নেবে, যেহেতু বন্ডেড এরিয়া, আপনি টাকা জমা না দিয়ে বের করতে হবে। অ্যাবসলিউটলি নগদে ক্যাশ হয়। তারপরও বিএটির ক্রেডিট পলিসি কি জানেন সাপ্লাইয়ের সাথে? তারপরও 30 দিন, যদিও সে নগদে ব্যবসা করে, তার মালামাল প্রতিদিন ক্যাশ দিয়ে নিয়ে যাচ্ছে, টাকা জমা দিয়ে, কোনো বাকিতে কোনো কারবার নেই। ইভেন দো এটা কিভাবে, মানে আপনি যে বললেন যে ক্যাশ নগদ নিয়ে যাচ্ছে 30 দিন না, মানে দেয়ার পর 30 দিন? হ্যাঁ, মাল আপনি করার পরে পেমেন্ট করবেন হলো 30 দিন, সাপ্লায়ারের কথা বলছি। আচ্ছা, বাট ক্যাশ রিসিভেবল তার হলো নগদ। হ্যাঁ। বিএটি কাকে সিগারেট বিক্রি করে, তার ডিস্ট্রিবিউশন চ্যানেল কি? সে বিক্রি করে ডিস্ট্রিবিউটরকে, ডিস্ট্রিবিউটর বিক্রি করে কাকে? রিটেলারকে, রিটেলার বিক্রি করে কার কাছে? আমার আপনার মতন কনজিউমারের কাছে। তাহলে যখন ঢাকা ফ্যাক্টরি থেকে তাকে সিগারেটটা লিফট করে বাইরে নিয়ে যেতে হবে, সিন্স ইট ইজ এ বন্ডেড এরিয়া, আপনি টাকা জমা না দিয়ে গেট থেকে বের করতে পারবেন না। সো দ্যাট মিনস নগদে ব্যবসা করে সে। তারপরেও তাহলে তো তার ক্যাশের তো কোনো ঝামেলা নাই। তারপরেও সে তার এই ক্যাশগুলি সে কোথায় লাগায়? ইনভেস্টমেন্ট করে, বিভিন্ন জায়গায় সে কাজে লাগায়। তারপরেও সে সাপ্লায়ারকে 30 দিনের ক্রেডিট পলিসিতে করে, 30 দিন পরে দেয়। সো দ্যাটস দ্য ইম্পর্টেন্স অফ ক্যাশ রিসিভেবল। আবার অনেক ব্যবসা আছে 15 দিনের আগে আপনি কাস্টমার কাছে টাকাই পাচ্ছেন না, আপনার 15 ডেজ সাইকেল। সেই ক্ষেত্রে আপনি তারপরে আপনার পেয়েবল 1 মাসের উপরে হইতে হবে, কারণ ওই 15-20টা দিন আপনার হাতে ক্যাশ থাকতে হবে, পজিটিভ ক্যাশ। আবার আরেকটা সাইকেল এসে পজিটিভ ঢুকবে, তারপরে আপনি বাইরে হবে, প্লাস মাইনাস। এই যে খেলা, এটি হচ্ছে ক্যাশ টু ক্যাশ কনভার্সন সাইকেল। অলওয়েজ ক্যাশ ইন এন্ড আউট, ক্যাশ ইন এন্ড আউট। ইন এন্ড আউটে সবসময় ইন যেন সারপ্লাস থাকে, হায়ার থাকে। যদি না থাকে আপনি আউট করে দিলেন,
তখন আপনি ক্র্যাশ ক্রাইসিসে পড়বেন। অনেক সময় অনেক কোম্পানি বেতন দিতে পারে না এই কারণে এমপ্লয়ি, তখন আপনাকে লোন করতে হয়। লোন করতে হলে আবার লোন রিপে করতে হয়, হুইচ ইজ নট অ্যাট অল এ গুড সাইন ফর এনি অর্গানাইজেশন। ক্যাশ ইজ লাইক এ ব্লাড সার্কুলেশন, যেমন ওরকম যে কোনো বিজনেসে ব্লাড সার্কুলেশন হচ্ছে ক্যাশ। ক্যাশ ইজ কিং, এই জন্যই বলে যখন কোন একটা কোম্পানি ইনভেস্ট করবে, আপনার কোম্পানি কিনতে যাবে, ইনভেস্ট করতে যাবে, আগে এগুলি সে দেখবে ক্যাশ টু ক্যাশ কনভার্সন সাইকেল কেমন, তার লিকুইডিটি কিরকম, তার লায়াবিলিটিস কেমন। ওই যে ব্যালেন্স শিট দেখেন, অ্যাসেট এন্ড লায়াবিলিটিস, তার দীর্ঘমেয়াদী লোন কিরকম, এটা কি হ্যান্ডি কি হয়ে যাবে, ব্যাংক্রাফ্ট হবে, না এটা তার সামর্থ্য আছে এটা দেয়, সেই প্যারামিটার গুলি সে দেখে। তারপরে হলো প্লাস হলো ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট ওয়্যার হাউস, ডেপো, ট্রান্সপোর্ট, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট। হ্যাঁ, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট হইতে পারে আপনার ফর্ক লিফট, তারপর বুম লিফট, সিজার লিফট, ক্রেন, অনেক ধরনের হইতে পারে। নেটওয়ার্ক অপটিমাইজেশন এন্ড আউটসোর্সিং, এগুলো সবই হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেট। সো ক্যাপিটাল এমপ্লয়েডের ভিতরে ইনভেন্টরি, ক্যাশ, এই সবগুলি কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপিটাল। কেউ হয়তো ব্যবসা করতে নামছে, বাপে জমি দিচ্ছে, ওয়ান কাইন্ড অফ ক্যাপিটাল। কেউ হয়তো ক্যাশ দিচ্ছে, ওয়ান কাইন্ড অফ ক্যাপিটাল। বুঝতে পারছেন? সো ক্যাপিটালের সংখ্যা বিভিন্ন রকম। সো গ্লোবালাইজেশন এন্ড ইন্টিগ্রেশন, আমরা একটু আগে গ্লোবালাইজেশনের কথা বলি নাই, আমরা ইন্টিগ্রেশনের কথা বলছি। অ্যাজ উই আর লিভিং ইন এ গ্লোবাল ওয়ার্ল্ড, আমরা এখন গ্লোবাল ওয়ার্ল্ডের অংশ। আপনি লোকাল কোম্পানিতে চাকরি করেন আর মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, আপনার গ্লোবালাইজেশনের অংশ আপনাকে হইতেই হবে, আপনি এটা ইউ ক্যানট অ্যাভয়েড। সো টিপিক্যাল গ্লোবাল অ্যাট্রিবিউটস উইল ইনক্লুড, কি বলছে এখানে? এখানে বলছে কি, গ্লোবাল ব্র্যান্ডিং, গ্লোবাল সোর্সিং, গ্লোবাল প্রোডাকশন, সেন্ট্রালাইজেশন অফ ইনভেন্টরি অ্যান্ড সেন্ট্রালাইজেশন অফ ইনফরমেশন। যখন আপনি মাল্টিন্যাশনাল হবে, সবই আপনাকে গ্লোবালের অংশ হইতে হবে এবং এগুলো সেন্ট্রালাইজেশন হবে, বাট উইথ দ্য অ্যাবিলিটি টু প্রোভাইড ফর লোকাল রিকোয়ারমেন্ট। এগুলো কথাবার্তা, এটা তেমন না, জাস্ট ইটা বুঝেন, কনসেপ্টটা বুঝেন। আমরা গ্লোবালাইজেশনের কারণে আরো বেশি আমাদেরকে ইন্টিগ্রেটেড হইতে হচ্ছে। আজকে আপনি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বলেন, আকিজ গ্রুপ বলেন, আবুল খায়ের বলেন, সিটি গ্রুপ বলেন, দে আর ভেরি ভেরি বিগ লোকাল কংগ্লোমারেট। তাদের যতই লোকালি করুক, তাদের ডিপেন্ডেন্সি আছে না এই দেশের উপরে, নাকি? না তারা মনে করে যে বাংলাদেশে বসে আমি সব করতে পারবো? নো, দে হ্যাভ হিউজ ডিপেন্ডেন্সি অন দি ইম্পোর্টেড আইটেম অফ আদার্স। তার লজিস্টিক পার্টনার আছে, তার এক্সপোর্ট বিজনেস আছে। যে প্রাণা রেফেলের কথা বললেন, 100+ দেশের তারা তাদের প্রোডাক্ট আছে, আমি জানি আরো বেশি হইতে পারে, মেবি 150 হইতে পারে, আই ডোন্ট নো। 100+ তো হবেই, প্রোডাক্ট ইজ ইন দি গ্লোবাল মার্কেট। আমি ওয়েন আই পোস্টেড ইন ব্রাজিল, আমি ব্রাজিলে যখন আমার পোস্টিং ছিল 2017 সালের মাঝামাঝি থেকে 18 ডিসেম্বর পর্যন্ত, ওই ব্রাজিলে পোস্টিং থাকা অবস্থায় আমি আই ওয়েন্ট টু বিএটি কেনিয়াতে আমি 13 দিনের একটা অফিসিয়াল কাজে গিয়েছিলাম। আই হ্যাভ সিন ইন নাইরোবিতে প্রাণের প্রোডাক্ট ঝুলতেছে সব দোকানে। আমরা ফিল্ড ভিজিটে গিয়েছিলাম, where I found the প্রাণ আরফিল প্রোডাক্ট। সো দে আর পার্ট অফ দ্য গ্লোবালাইজেশন, এভরিবডি ইজ পার্ট অফ দ্য গ্লোবালাইজেশন। সো এখানে কি বলছে দেখেন, এখানে মূল কথা হলো, উপরেগুলি একটু পড়ে নিয়েন, এখানে তেমন কিছু না। আমি যেটা হাইলাইট করছি সেই জিনিসটাকে একটু এমফাসাইজ করি, দ্যাট দ্য নিড টু প্ল্যান অ্যান্ড ম্যানেজ লজিস্টিক অ্যাজ এ কমপ্লিট অ্যান্ড ইন্টিগ্রেটেড সিস্টেম। এটা হচ্ছে সামারি। অ্যাজ দিস অ্যাসপেক্টস আর টু এমফাসাইজ দ্য এডিশনাল ডিফিকাল্টি অপারেটিং ব্লা ব্লা ব্লা, এগুলো একটু পড়ে নিয়েন। বাট এখানে মোদ্দা কথা, to serve global market, logistic network become necessarily far more expensive and far more complex. যেহেতু গ্লোবাল মার্কেটে সার্ভ করতে গেলে আপনার অনেক এক্সপেন্সিভ হইতে হয় এবং কমপ্লেক্স হইতে হয়, কারণ আপনি গ্লোবালের অংশ যখন হবেন তখনই আপনার সমস্ত কিছু কমপ্লেক্স হয়ে যাবে। ওয়ান সেকেন্ড, এখানে এমফাসাইজ কি, এই জন্যই আপনাকে লজিস্টিকটাকে প্ল্যান এবং ম্যানেজ করতে হবে কমপ্লিট এন্ড ইন্টিগ্রেটেড সিস্টেম। সাইলো বেসড হইলেই ধরা, সাইলো বেসড হইলে আপনার কস্ট আরো বাড়বে, আপনার সমস্ত কিছু ইনএফিশিয়েন্ট হবে, আপনি সঠিকভাবে বিজনেসটাকে ড্রাইভ করতে পারবেন না। নাও এগুলো দেখেন, এই পয়েন্টগুলি পরীক্ষা আসতে পারে। গ্লোবালাইজেশন অলমোস্ট সার্টেনলি লিডস টু গ্রেটার কমপ্লেক্সিটি। আমরা জানি গ্লোবালাইজেশন লিডস করে সার্টেনলি টু গ্রেটার কমপ্লেক্সিটি, কারণ আমরা বিভিন্ন দেশের সাথে আমরা ইনকর্পোরেটেড হয়ে যাচ্ছি, তো আমাদের তো কমপ্লেক্সিটি বাড়বে। বাংলাদেশে অপারেট করা আর চায়না, ইউরোপ, যেখানে যেখানে সব কমপ্লেক্স না। আজকে যখন আরএনজি সেক্টরে যখন কোনো প্রবলেম হয়, এটা গ্লোবাল কমপ্লেক্সিটি ইম্প্যাক্ট করে না তাদেরকে? যারাই ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা করে, ডিপেন্ডেন্সি আছে, ডোন্ট ইউ থিঙ্ক দে আর পার্ট অফ দি কমপ্লেক্সিটি ডিউ টু দ্য গ্লোবালাইজেশন? কমপ্লেক্সিটি প্রোভাইড সাম সিগনিফিকেন্ট, এখানে দেখেন এই পয়েন্টগুলো, কমপ্লেক্সিটি প্রোভাইড সাম সিগনিফিকেন্ট ইমপ্লিকেশন ফর লজিস্টিক। ইমপ্লিকেশন তাহলে দিস ইনপুট কি কি ইমপ্লিকেশন, যদি পরীক্ষায় আসে ABCD দিয়ে, এগুলো একটু মাথায় রাখবেন। এক্সটেন্ডেড সাপ্লাই লিড টাইম, সাপ্লাইয়ের লিড টাইম বেড়ে গেছে। আমাদের টার্গেট হলো লিড টাইম কমানো, কিন্তু বিভিন্ন কারণে লিড টাইম বেড়ে যাচ্ছে, বিভিন্ন কারণে, যুদ্ধ, জিওপলিটিক্যাল ইস্যু, ট্রেড, সাপ্লাইয়ের ক্যাপাবিলিটিস, মাঝখানে করোনা গেল,
এই ধরনের প্যান্ডামিক সিচুয়েশন সবকিছু মিলে এক্সটেন্ডেড সাপ্লাই লিড টাইম, প্রোডাকশন পোস্টপোনমেন্ট উইথ লোকাল অ্যাড ভ্যালু। পোস্টপোনমেন্টটা কে বলতে পারবে? হোয়াট ইজ পোস্টপোনমেন্ট? হোয়াট ডাজ ইট মিন বাই দিস টার্ম পোস্টপোনমেন্ট? প্রোডাকশন বন্ধ হয়ে যাওয়া, লোকাল প্রোডাকশন শিডিউলটা লোকাল চেঞ্জ হয়ে প্রোডাকশন পরে শিডিউলটা পরে করার। পোস্টপোনমেন্টটা পরে করা, পোস্টপোনমেন্ট মানে পরে, আর প্রিপন মানে হচ্ছে আগে। দুইটা টার্ম একটু বুঝেন। হ্যাঁ, কখন আমাদের প্রোডাকশন পোস্টপোন হয়? বিভিন্ন কারণ থেকে। লোকাল কোনো অ্যাডেড ভ্যালু যদি অ্যাড করতে হয় আপনার কাস্টমারের ডিমান্ড অনুযায়ী, তখন আপনি ওইটাকে পোস্টপোন করেন, যেটাকে বলে পোস্টপোনমেন্ট। আমি একটা উদাহরণ দিই। যারা পেইন্ট ইন্ডাস্ট্রিতে আছে, বার্জার থেকে শুরু করে এশিয়ান পেইন্ট, তারা বেস ম্যাটেরিয়ালটা বানায় রাখে। বানায় রাখার পরে তারা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওইটাকে কাস্টমাইজ করে এবং পোস্টপোনমেন্ট করে ওইটাকে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী ওইটাকে আবার ওই বেস ভ্যালুর বেস ম্যাটেরিয়ালের সাথে আবার অ্যাড করে। বুঝা গেছে? বিকজ ওই কাস্টমারটা এইভাবে চাচ্ছে, এই জন্য ওই প্রোডাকশনের ওই অংশটাকে পোস্টপোন করে অ্যাড ভ্যালু করে পরে করে। এটা গাড়ির ক্ষেত্রে হইতে পারে। আপনি ওভারঅল একটা স্ট্রাকচার বানায়, এটা স্পেসিফিক, এটা ইলন মাস্ক চেয়েছে এইভাবে, এটা চেয়েছে, অথবা গুগলে সিও চাইছে, ঠিক আছে, অথবা কি জানি নাম ওনার, অ্যামাজনের জেফ বেজোস মনে হয় না। সো এরা এরকম একটা কাস্টমাইজ প্রোডাক্ট চাইছে, তখন আপনি বেসটাকে তৈরি করে বাকি অংশটা পোস্টপোন করে ওনার যেভাবে চেয়েছে সেই অনুযায়ী অ্যাড ভ্যালু করে দিতে পারেন। কমপ্লিকেটেড নোড ম্যানেজমেন্ট, আইটি টার্ম, আইটিতে বিভিন্ন ধরনের নোড ম্যানেজ করা হয় ইন টার্মস অফ কানেক্টিভিটি। মাল্টিপল ফ্রেট ট্রান্সপোর্ট অপশনস, আপনার যখন মাল্টিপল ফ্রেটের ট্রান্সপোর্ট অপশন হয় তখন আপনার কমপ্লিকেশন বাড়ে। এক্সটেন্ডেড অ্যান্ড আনরিয়েলিস্টিক ট্রানজিট টাইম, আমাদের ট্রানজিট টাইম সিঙ্গাপুরে হয়, মালয়েশিয়ায় হয়, মেইনলি আমাদের এখান থেকে সিঙ্গাপুর এন্ড কলম্বো এই দুইটা পোর্টই ট্রান্সশিপমেন্ট হয়। ট্রানজিট টাইম যদি বেড়ে যায়, আপনি একটা এসএলএ তে এগ্রি করছেন 7 দিন, পরে দেখলেন কলম্বো এবং সিঙ্গাপুর একটু ফাস্ট, কলম্বোতে যে এটা 10 দিনের কমে হচ্ছে না। দ্য নিড ফর গ্রেটার ভিজিবিলিটি ইন দি সাপ্লাই চেইন, সাপ্লাই চেইনের একটা গ্রেটার ভিজিবিলিটি সবাই চায়, অল দ্য পার্টিস নিড গ্রেটার ভিজিবিলিটি। এই অল দোজ থিংস আপনার কমপ্লেক্সিটিটাকে তৈরি করে ফর লজিস্টিক অপারেশন। ইন্টিগ্রেটেড সিস্টেম টু সাপোর্ট দি নিড, একই জিনিস, এখানে আর তেমন আলাদা কিছু নাই। লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। এখন আমরা দুইটা জিনিস টার্ম আমরা আলাপ করবো, একটা হচ্ছে ডিডিপি, অনেক সময় পরীক্ষায় ডেফিনেশন আসে বা এখান থেকে কারেক্ট ইনকারেক্ট ট্রু ফলস আসতে পারে। ডিপিপি কি? সরি, ডিডিপি না, ডিপিপি, ডাইরেক্ট প্রোডাক্ট প্রফিটেবিলিটি। ডাইরেক্ট প্রোডাক্ট প্রফিটেবিলিটি, হোয়াট ডাজ ইট মিন? ইজ এ টেকনিক, এটা এক ধরনের টেকনিক অফ অ্যালোকেটিং, ভেরি সিম্পল ভাবে বলছে, অ্যালোকেটিং অফ অল অ্যাপ্রোপ্রিয়েট কস্ট। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব, তাহলে আপনাদের সুবিধা হবে। Appropriate cost and allowances to a given product. All distribution costs, storage, transport are therefore assigned to a specific product rather than taking an average over a product. In this way, areas of efficiency throughout the whole logistic operation identified. এখন আমি এক্সপ্লেন করি। এক সময় ডিপিপি আসার আগে এই ধরনের কস্ট অ্যালোকেশন বা অ্যাপ্রোপ্রিয়েট কস্ট অ্যালোকেশনের কনসেপ্ট ছিল হচ্ছে গড়ে হরিবল একত্র করে দেওয়া। আমি একটা উদাহরণ দিচ্ছি, বেনসনের ভিতরে তিনটা, বেনসন ফ্যামিলির ভিতরে তিনটা আছে, ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে ফুল ফ্লেভার, একটা হচ্ছে ব্লু গোল্ড, আর একটা হচ্ছে সুইচ। আজ থেকে 10 বছর আগে বা 15 বছর আগে যখন এত কনসেপ্ট এগুলো ডেভেলপ হয়নি, তখন তার প্রোডাক্টের কস্টটাকে, প্রোডাক্টের এই কস্টের ভিতরে তার লজিস্টিক কস্ট, ওয়্যারহাউজিং কস্ট, ট্রান্সপোর্ট কস্ট একত্র করে গড়ে হরিবল অ্যাভারেজ আউট করে দিয়ে দিবে। বা ডিপিপি বলেন না, তোমার ওয়্যারহাউসে স্পেসিফিক তোমার ইআরপি সিস্টেমে জানা আছে সারা বছর আমার বেনসন এন্ড হেজেস ফুল ফ্লেভার কতটুকু ছিল, সো ওইটা কতটুকু স্পেস অকুপাই করছে ওইটাকে আলাদা বের করে দাও, কতটুকু ট্রান্সপোর্টেশন হয়েছে। আগে তো তুমি অ্যাজ এ হোল করতা, 50,000-এর ভিতরে পুরোটা নিয়ে এভারেজে ডিস্ট্রিবিউট করে দিতাম, এখন আমাকে আলাদা আলাদা করে দাও। এই যে অ্যাপ্রোপ্রিয়েট কস্ট অ্যালোকেশন অফ এ টু এ গিভেন প্রোডাক্ট, একটা প্রোডাক্টের ক্ষেত্রে এখন ব্র্যান্ড ম্যানেজাররা কিন্তু খুবই সচেতন, তারা একটু আলাদাভাবে এগুলো দেখতে চায়। কেন? টু ড্রাইভ দ্য ইনএফিসিয়েন্সি, ওই যে আমি কালার করে রাখছি, ইনএফিসিয়েন্সিটাকে ড্রাইভ করার জন্য। এক সময় লাক্সের ব্র্যান্ড ম্যানেজার, তারপরে লাইফবয়ের ব্র্যান্ড ম্যানেজার অ্যাজ এ হোল, আরে সাবানই তো সবাই একই, বাট এখন কিন্তু এরকম না, ওনারা আলাদা আলাদাভাবে তার প্রোডাক্ট কস্ট, তার প্রোডাক্টের কস্ট অ্যালোকেশন আলাদা আলাদাভাবে দেখতে চায়, হুইচ ইজ ড্রাইভিং মোর এফিসিয়েন্সি টু দ্য হোল সিস্টেম।
ক্লিয়ার হয়েছে ভাইয়া? সিম্পল জিনিস কিন্তু বলছি উদাহরণ দিয়ে। আগে অ্যাজ এ হোল জিনিসটাকে দেখা হতো, বাট এখন তা না। সিস্টেম উইল গিভ ইউ স্পেসিফিক ডিস্ট্রিবিউশন কস্ট। আমার সারা বছরে রাউন্ড দ্য ইয়ারে এত পরিমাণ টোবাকো বলছি না, এত পরিমাণ বেনসন এন্ড হেজেস ফুল ফ্লেভার সারা বাংলাদেশে গেছে, এটার কোয়ান্টিটি জানা আছে, পরিমাণ জানা আছে, এবং সেটাকে স্পেস দিয়ে আমি বের করে, এটা যারা লজিস্টিক্যাল যুক্ত তারাই বের করে দিবে, ট্রান্সপোর্টেশন একইভাবে দিবে। দ্যাট উইল মাই স্পেসিফিক কস্ট অ্যালোকেট টু। কারণ বেনসনের যিনি প্রোডাক্ট ম্যানেজার অথবা ব্র্যান্ড ম্যানেজার, উনি আলাদাভাবে দেখতে চায় তার 3টা ফ্যামিলির ভেরিয়েন্টকে আলাদাভাবে দেখতে চায়, তাহলে এটা কে দিবে? এই ডিপিপি কনসেপ্ট তাকে এটা আলাদা। ক্লিয়ার হয়েছে? ডিস্ট্রিবিউশন রিকোয়ারমেন্ট প্ল্যানিং, ডিআরপি, আমরা সবাই জানি ডিস্ট্রিবিউশন রিকোয়ারমেন্ট প্ল্যানিং একসময় এটা মার্কেটিং এর দখলেই ছিল, এখন লজিস্টিকের লোকজন অলসো প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল। কারণ ডিস্ট্রিবিউশন রিকোয়ারমেন্ট, ডিস্ট্রিবিউশন মানে কি? মার্কেটে আপনার প্রোডাক্টটা পৌঁছে দেওয়া। এই প্রোডাক্ট আসে কোথায়? ফ্যাক্টরি থেকে কোথায় আসে হলো আপনার ডেপোতে, অথবা ডিস্ট্রিবিউশন সেন্টার, অথবা এফজি ওয়্যারহাউসে। তো সেখানে এগুলো হ্যান্ডেল করে এখন সাপ্লাই চেনের লোকজন। আমি when I joined in 2001 ব্রিটিশ আমেরিকান টোবাকো, ওই সময় এগুলো দেখতে হইলো মার্কেটিং এর লোকজন। এখন এই এফজি ওয়্যারহাউস গুলির সম্পূর্ণ দায়িত্ব হলো সাপ্লাই চেনের লোকজন, লজিস্টিক ওই পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব তার। তাহলে সে যখন ডিস্ট্রিবিউশন রিকোয়ারমেন্ট প্ল্যানিং এর অংশ হয়, তখন সে মার্কেটিং থেকে ওই ইটা পায়, দিক নির্দেশনাটা পায়, মার্কেটের এই হলো অর্ডার পিকিং, এই হলো রিকোয়ারমেন্ট, সেই অনুযায়ী সে এখান থেকে ওই প্ল্যানিং এর অংশ হিসাবে সেইটাকে সাপোর্ট দেয়, শিপমেন্টটাকে এনশিওর করে। ডিস্ট্রিবিউশন রিকোয়ারমেন্ট প্ল্যানিং ইজ দি অ্যাপ্লিকেশন অফ MRP2 টেকনিক টু দ্য ম্যানেজমেন্ট অফ ইনভেন্টরি অ্যান্ড ম্যাটেরিয়াল ফ্লো। ম্যানেজমেন্ট অফ ইনভেন্টরি ম্যাটেরিয়াল ফ্লো মানেই তো আপনার প্রোডাক্টই তো আপনি ফ্লো করাচ্ছেন মার্কেটে। ইফেক্টিভ ওয়্যারহাউজিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন সাপোর্ট, এটা তাহলে কার দায়িত্ব বলেন? এটা লজিস্টিকের দায়িত্ব। এখন যারা ভালো অর্গানাইজেশন, স্মার্ট অর্গানাইজেশন, তারা এটা লজিস্টিকের ভিতরে নিয়ে আসছে। যারা এখনো পুরোনো আমলের সিস্টেমে কাজ করতেছে, তারা এটা মার্কেটিং এর ভিতরে রাখছে। দোজ হু আর স্মার্ট অর্গানাইজেশন, গুড অর্গানাইজেশন, সাপ্লাই চেনের বেস্ট প্র্যাকটিস যারা ফলো করে, তারা এই পুরো দায়িত্বটা এখন লজিস্টিকের কাঁধে নিয়ে আসছে। বিকজ লজিস্টিক পিপুলই অনলি নো what is the inventory level, what is the control of inventory. Logistic people manages the transport at the side of ম্যানেজিং দি ওয়্যারহাউস। এই দুইটাকে যদি সমন্বয় করে যদি আপনার মার্কেটে সার্ভ করতে হয়, ডিস্ট্রিবিউশন রিকোয়ারমেন্ট প্ল্যানিং মানে মার্কেটে ডিস্ট্রিবিউশন করার জন্য আপনি আপনার প্রোডাক্টটাকে শিপমেন্ট করতেছেন, অ্যাবসলিউটলি এটা লজিস্টিকের অংশ। সো ডিআরপি সিস্টেম অপারেট বাই ব্রেকিং ডাউন, খেয়াল করো, ব্রেকিং ডাউন দ্য ফ্লো অফ ম্যাটেরিয়াল ফ্রম দি, কি বলছে একটু দেখতেছি না কেন এই জায়গাটায়, ফ্রম দি সোর্স অফ সাপ্লাই থ্রু দ্য ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক অফ ডেপো অ্যান্ড ট্রান্সপোর্টেশন মোড। সে একদম ব্রেক করে ফেলে, ভেঙে ফেলে ম্যাটেরিয়াল ফ্লোটাকে। এই ওয়্যারহাউস থেকে ওই জায়গায় যাবে, কোন এসকিউ যাবে, কত কোয়ান্টিটিতে যাবে, কোন ডেপো থেকে যাবে, কি ট্রান্সপোর্ট মোডে যাবে, অ্যাবসলিউটলি ক্রিস্টাল ক্লিয়ার অনুযায়ী ভেঙে ফেলো। এক্সেল শিটই করেন, অসুবিধা কি, বাট কনসেপ্টটা তো থাকলেই আপনি ইউ ক্যান প্রয়োগ করতে পারবেন। ওই যে প্রোডাক্টের কস্টিং যে বললাম, অ্যালোকেশন তো এক্সেল শিটই করে লোকজন, এক্সেল শিটে করেই তো অ্যানালাইসিস করে দেখেন। এটাও সেম, আপনি একদম ক্যাটাগরিগুলি ভাগ করে দেন। আপনার লাইফ বয় সাবান কোথায় যাচ্ছে, পার্পেলটা কোথায় যাচ্ছে, রোজ ফ্লেভার কোথায় যাচ্ছে, কোন মোড অফ ট্রান্সপোর্ট, হয়তো মোড অফ ট্রান্সপোর্টেশন সেম, বাট কোন থেকে কোথায় যাচ্ছে, ফ্লোটা কোথা থেকে কোথায়, একটা টাচ পয়েন্ট থেকে আরেকটা টাচ পয়েন্ট, এই যে ফ্লো, দ্যাটস কল্ড ডিআরপি। দাস এই রূপে আন্ডারটেকেন অন এ টাইম ফেজ বেসিস, এখানে টাইম ফেজটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য এটা হাইলাইট করা বেসিস, বিকজ মার্কেটিং এর অনেকগুলি ইউটিলিটি আছে, তার ভিতরে দুইটা ইউটিলিটি সাপ্লাই চেনের লোকজন কভার করে, একটা হচ্ছে টাইম ইউটিলিটি আর একটা হলো প্লেস ইউটিলিটি। এই দুইটার ক্ষেত্রেই ওয়্যারহাউসের লোকজন এবং ট্রান্সপোর্টেশনের লোকজন প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল। টাইম ইজ মানি, সেটার সাথে আপনার ট্রান্সপোর্টেশন রিলেটেড, ওয়্যারহাউসের লোকজনও রিলেটেড। প্লেস ইউটিলিটি, কোন জায়গায় যাবে, মার্কেটিং এর অনেকগুলি ইউটিলিটির ভিতরে দিস টু ইউটিলিটি সার্ভ বাই দি সাপ্লাই চেন পিপল, রাইট, টু এনশিওর দ্যাট দ্য রিকোয়ার্ড গুডস ফ্লো থ্রু দ্য সিস্টেম অ্যান্ড আর অ্যাভেলেবল অ্যাজ এন্ড হোয়েন রিকোয়ার্ড অ্যাট দ্য রাইট প্লেস অ্যাট দ্য রাইট টাইম। এই জিনিসই বলা হয়েছে, রাইট টাইম রাইট প্লেসে যখন দরকার সেই অনুযায়ী সময়টাকে ঠিক রেখে আপনি ওই যে ব্রেকডাউন অফ ফ্লো করে যেটা যেখানে যাওয়ার কথা, যেই মোড অফ ট্রান্সপোর্টেশনে যাওয়ার কথা, এই এনশিওর করাটাই হচ্ছে ডিআরপির টেকনিক অথবা রিকোয়ারমেন্ট। এখন দেখেন কম্পিটিটিভ এই যে অ্যাডভান্টেজ থ্রু লজিস্টিক্স, আমাদের আর খুব বেশি স্লাইড দেয়, আমরা একবারে শেষ করে দিই, ঠিক আছে? আজকে আবার শুক্রবার দিন, 10 মিনিট ব্রেক না নিয়ে আর মনে 2টা স্লাইড থাকতে পারে। আর ইউ ওকে, একবারে শেষ করে দিই, রাইট? ওকে স্যার, ওকে। ওকে, সো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থ্রু লজিস্টিক, লজিস্টিক মানেই হলো
আপনার কম্পিটিটিভ এজ ওভার। শুধু লজিস্টিক না, যেই অর্গানাইজেশনের সাপ্লাই চেইন যত স্ট্রং তার কম্পিটিটিভ এজ ওভার তত বেশি। সাপ্লাই চেইন মানে প্রত্যেকটি স্টেজে আপনি ভ্যালু এড করতেছেন, দিস ইজ ভ্যালু এডিং স্যার ডিপার্টমেন্ট। র মেটেরিয়াল কিনলেন, সেটাকে কনভার্ট করলেন, ভ্যালু এডিশন। আবার সেটাকে কি করলেন, প্যাকেজিং ম্যাটেরিয়াল অ্যাড করে ইন্ডাস্ট্রিয়ালি করে আবার এটাকে ভ্যালু এড করলেন, আবার ভালো ট্রান্সপোর্টেশনের মাধ্যমে পৌঁছে। প্রত্যেকটি স্টেজে আপনি কিন্তু ভ্যালু এড করতেছেন। এই যে ওয়্যার হাউসে জিনিসগুলিকে সঠিকভাবে রাখতেছেন, দিস ইজ ভ্যালু এডিশন। এলোমেলো রাখলে ভ্যালু এডিশন তো হইতো না, উল্টা আরো ক্ষতি হইতো। এভরি স্টেপে ইউ আর অ্যাডিং ভ্যালু টু দ্য প্রোডাক্ট এন্ড সার্ভিসেস। কে করে এটা? সাপ্লাই চেইনের লোকজন করে। সো ওইটার ভিতরেই লজিস্টিকও একই জিনিস। আপনি যদি এইটাকে রাখতে পারেন, দ্যাট উইল গিভ ইউ এ কম্পিটিটিভ এজ ওভার। এই জন্যই দেখেন কি বলছি, আর কস্ট অ্যাসোসিয়েটেড উইথ দি মুভমেন্ট এন্ড স্টোরেজ অফ গুডস, it is now recognized that the distribution and logistics is also provide a very positive contribution to the value of a product. আজকে আমার প্রোডাক্টের ভ্যালুটা যদি ওইভাবে রিকগনাইজড হতে হয় বাই কাস্টমার, অবশ্যই আপনার সাপ্লাই চেইন এবং লজিস্টিকের লোকজনের বিরাট ভূমিকা আছে। ইয়েস অর নো? কোনো ডাউট আছে এটা নিয়ে? দিস ইজ বিকজ লজিস্টিক, দেখেন কি বলছে, কেন লজিস্টিক অপারেশন প্রোভাইড দ্য মিনস বাই হুইচ দ্য প্রোডাক্ট ক্যান রিচ দ্য কাস্টমার or end user in the appropriate condition and required location. ওই যে একটু আগে আমি বলছিলাম টাইম ইউটিলিটি অ্যান্ড প্লেস ইউটিলিটি, এটা হচ্ছে প্লেস ইউটিলিটি আর এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন। লজিস্টিকের অনেকগুলি আর আছে, এই আর গুলিকে আমরা টাচ করছিলাম না প্রথম দিন? রাইট লোকেশন, রাইট কাস্টমার, রাইট প্লেস, রাইট প্রাইস, রাইট কোয়ান্টিটি, রাইট কোয়ালিটি, রাইট কন্ডিশনে যাইতে হবে। আজকে সিগারেট আপনি পাঠাচ্ছেন, সিগারেটের প্যাকেট চ্যাপটা চুপটা হয়ে গেছে, as a consumer you will not like it. আপনি সাবান পাঠাচ্ছেন, ইউনিলিভারের প্রোডাক্ট, বাড়ি টাড়ি খায় সাবান ডিফরমেশন হয়ে গেছে, নো। আপনি এগ্রিকালচারাল প্রোডাক্টের কথা চিন্তা করেন, আপনি ফল ফ্রুট এসে যখন আনলোড হয়, আপনি যদি দেখেন কলা ট্যাপ খেয়ে গেছে, আম ডিফরমেশন হয়ে গেছে, থ্যাতলায় গেছে, আপনি নিবেন? সেটা নিবেন না। ফ্রাজাইল আইটেম, আপনার কন্ডিশন ভেঙে গেছে। সো দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কে এনশিওর করে? লজিস্টিক অপারেশন এটা এনশিওর করে। আজকে ট্রাকে সঠিকভাবে আপনার প্রোডাক্ট উঠতেছে কিনা, লোড ঠিক মতন হচ্ছে কিনা, ফকলিফট ড্রাইভার ঠিকভাবে দিচ্ছে কিনা, লেবার কি আসার মারতেছে কিনা মাথার থেকে ফালায়, দিস আর অল রিলেটেড টু ইউর অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন। আজকে এগ্রিকালচারাল প্রোডাক্টে আফটার হারভেস্টিং এর পরে যে পরিমাণ লস হয়, ইউ কান্ট ইমাজিন। হারভেস্টিং থেকে বাজার পর্যন্ত আসতে যে পরিমাণ ওয়েস্টেজ হয়, যে পরিমাণ লস হয়, এটার পিছনে অনেক ধরনের রুট কজ আছে। বাংলাদেশে প্রচুর গবেষণা হয়েছে, যেহেতু আমরা এগ্রিকালচারাল কান্ট্রি। আপনার মাঠে যতটা না লস হয়, পোস্ট হারভেস্টিং লস ইজ হিউজ। হারভেস্টিং মাঠ থেকে যখন আপনি রিপ করতেছে, তখন থেকে ফালাইতেছে, পাতলায় রাখতেছে, পাড়াইতেছে লেবার, আবার ট্রাকে উঠাইতেছে। সেই আপনি কারণ বাজারে অনেক সময় দাঁড়ায় দেখেন ভোরবেলা অনেক ট্রাকের সবজি দেখবেন যে থ্যাতলায় ম্যাতলায় ফেলছে, অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশনে সে আসে নাই। আমি আপনি যখন কনজিউমার হিসেবে বাজারে যাই, উই জাস্ট অ্যাক্ট লাইক এ কিং। আমি তো নেড়ে চেড়ে এটা যেটা সবচেয়ে পারফেক্ট আমার আয় হাতের দেখা, সেটা অনুযায়ী তো আমি নিব। আমি তো ডিফরমেশন কোনো জিনিস নিতে চাবো না, আমি তো পয়সা দিয়ে কিনতেছি, রাইট? সো এখন হলো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থ্রু লজিস্টিকের কয়েকটা জিনিস দেখেন, কস্ট ড্রাইভার, কস্ট লিডার এন্ড সার্ভিস লিডার, এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট। দেখেন কস্ট লিডারের পয়েন্টগুলি কি, সার্ভিস লিডারের পয়েন্টগুলি কি, এটা একটু মাথায় নিতে। তা কি বলছে, আপনার সার্ভিস লিডার বা ভ্যালু অ্যাডভান্টেজে কি আপনি পান? লজিস্টিক লেভারেজ, লজিস্টিক লেভারেজ করে আপনাকে, কি কি অপরচুনিটিকে লেভারেজ করে সে। টেইলর সার্ভিস, হোয়াট ইজ টেইলর সার্ভিস? আমরা যখন জামা কাপড় আমার মতন করে বলি যেটা হাতটা বড় হয়ে গেছে একটু অল্টার করে দেন, প্যান্টটা একটু অল্টার করে দেন, ইটস কল্ড টেইলর সার্ভিস। আমি বলে দিচ্ছি আমারটা এইভাবে করেন। তো ওই যে লজিস্টিকে অনেক সময় বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী সার্ভিসটাকে টেইলর করা লাগে। ডিস্ট্রিবিউশন চ্যানেলের স্ট্র্যাটেজি, রিলায়েবিলিটি, হ্যাঁ রিলায়েবিলিটি। আপনি যদি আজকে প্রোডাক্ট ঠিক মতন পৌঁছে দেন, প্রোডাক্টের ডিফরমেশন না হয়, থ্যাতলায় যায় নাই, ড্যামেজ হয়নি, আপনার রিলায়েবিলিটি বাড়বে। টাইম একটা রিলায়েবিলিটি, প্লেস একটা রিলায়েবিলিটি, আবার কন্ডিশন অফ ইউর প্রোডাক্ট ইজ অলসো রিলায়েবিলিটি। যেই টাইমে দরকার সেই টাইমে পৌঁছাইতে না পারলে রিলায়েবিলিটি ঝামেলা হবে। রেসপন্সিভনেস, শর্টার লিড টাইম ম্যানেজিং। আজকে লজিস্টিকই পারে আপনাকে এইটাকে, এই অ্যাডভান্টেজটা আপনাকে প্রোভাইড করতে। সাপ্লাই চেইনের ভিতরে লজিস্টিক পিপল, ইনফরমেশন, রাইট ইনফরমেশন ফ্লো, ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি হলো আজকে আপনি 3 দিন 5টা করে ট্রাক লাগতেছে, হঠাৎ করে আপনার ডিমান্ড বেড়ে গেছে, আপনার 7টা করে লাগবে,
দ্যাট ইজ কল ফ্লেক্সিবিলিটি। আপনার লজিস্টিক ভেন্ডর, সিপিএল ভেন্ডর, তাকে বলার সাথে সাথে সেই ট্রাকটা ম্যানেজ করে দিতে পারে কিনা, সে ভাড়া আনতে পারে, ডাজেন্ট ম্যাটার, সব ট্রাক তার হইতে হবে এমন কোনো কথা নেই। হি ক্যান পিক দ্য ট্রাক ফ্রম দ্য মার্কেট, ওপেন মার্কেট থেকে ভাড়া আনবে। তার কাজ হলো প্রোভাইড করা, দ্যাটস কল ফ্লেক্সিবিলিটি। আজকে ওয়ারহাউসেরও ফ্লেক্সিবিলিটি লাগে, এরকম ট্রান্সপোর্টেশনেরও ফ্লেক্সিবিলিটি লাগে, আজকে অনেক বেশি শিপমেন্ট লাগে, সো আপনাকে লেবার জোগাড় করে ওইটাকে ডেলিভারি, দ্যাটস কল ফ্লেক্সিবিলিটি। এখন লেবার সাপ্লায়ার যদি হয় আপনার সিপিএল ভেন্ডরের মাধ্যমে, সে যদি বলে না পারবো না স্যার, এত লেবার কই থেকে আমি জোগাড় করবো, দ্যাট মিনস ইউর সাপ্লায়ার ইজ নট ফ্লেক্সিবল। So everywhere your supply chain needs to be flexible. Flexibility, agility, responsible, very very important. Let's see the as opposed to cost and production advantage. Key leadership key বলছে, logistic key leverage করে capacity utilization। এই যে সাব অপটিমালের কথা বললাম, আজকে সাব অপটিমালের কনসেপ্ট যারা বুঝবে তারাই ইন্টিগ্রেটেড হয়ে কাজ করবে, ইন্টিগ্রেটেড হয়ে কাজ করলে আপনার ক্যাপাসিটি ইউটিলাইজেশন বেড়ে যাবে। দ্যাটস দ্য রোল অফ দি লজিস্টিক পিপল। আপনি লেবারকে এমন ভাবে ট্রেন আপ করবেন, ভাই এটা 10 মেট্রিক টনের ট্রাক, আমি 10 তো দিবই না, পারলে আরো 500 কেজি বেশি দিব, তাহলে আপনি একটু অপটিমাইজ করলেন, ক্যাপাসিটিকে আরেকটু বাড়িয়ে নিল। আমার এই ওয়্যারহাউসে প্রোডাক্টের কোনো ক্ষতি না করে আমাকে যতটুকু কোয়ান্টিটি রাখতে বলা হয়েছে, আমি বেটার ডিজাইন প্ল্যানিং করে আমি দরকার হলে আরো 10% বেশি নেব, কারণ আমার এখন এডিশনাল ওয়্যারহাউস আমাকে অর্গানাইজেশন দিচ্ছে না। তো আই নিড টু ইনক্রিজ দ্য ক্যাপাসিটি বাই ইউটিলাইজিং, এটা র্যাক সিস্টেম হতে পারে, লেবারের এফিসিয়েন্সি হতে পারে, কারাই রোল প্লে করে, লজিস্টিক্যাল লোকজন। অ্যাসেট টার্নওভার একটু আগে বলছি, অ্যাসেট কে কত কিভাবে আপনি টার্নওভার করবেন, সেটা আপনার জমি হতে পারে, সেটা ওয়্যারহাউস হতে পারে, ফকলিফট হতে পারে, এনি অ্যাসেট এটাকে টার্নওভার করানো, অন্যের কাছে ব্যবহার করা, বিক্রি করা, লিজ দেওয়া, বা আপনি যদি যে কোনো জিনিসকে আপনি টার্নওভার করে যদি একটা ইনকাম জেনারেট করতে পারেন, দ্যাট উইল হেল্প ইউ ইন দি কস্ট। এটা জমি ফালায় রাখছেন, ইউর অ্যাসেট 5 বছর 10 বছর ধরে, কবে আপনি ফ্যাক্টরি করবেন কোনো ঠিক নাই, ইন দি মিনটাইম এটা আপনি ভাড়াও দেন না, লিজও দেন না, কিছুই করেন, অ্যাসেটটাকে তো টার্নওভারও করাইতে পারতেছে। আপনার ক্যাপাসিটিতে সারপ্লাস ক্যাপাসিটি আছে, ইউ অফার টু ইউর কম্পিটিশন যে আপনি এটাকে টোল ম্যানুফ্যাকচারিং করে আমাকে পয়সা দিয়ে আপনি এটাকে ব্যবহার করেন, সো দ্য প্রসেস ইউ ক্যান আর্ন মানি। লো ইনভেন্টরিকে রাখা, লো ওয়েস্টেজ, সবকিছুই লজিস্টিকের লোকজন করতে পারে। এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। এটা যদি করা যায় তাহলে লজিস্টিকের মাধ্যমে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবে এনি অর্গানাইজেশন। দিস ফিগার শোজ দ্যাট এ কোম্পানি এটা তেমন কিছু নাই এখানে। আমরা সামারিটা একটু দেখি, সামারি 2টা স্লাইড, এটা একটু আমরা একটু দেখার চেষ্টা করি সামারিতে কি বলছে। দেখেন সামারিতে কি বলছে, দ্য রিয়েলাইজেশন অফ দ্য নিড ফর দ্য ইফেক্টিভ প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল অফ লজিস্টিক, ইফেক্টিভ প্ল্যানিং এবং কন্ট্রোল অফ লজিস্টিক coupled with the obvious interrelationship with logistic system has led the development of several new approaches towards integrated system। এখন হাইলাইট করা কথাটা কি বলছে, the recent advances in the information technology। আমরা সবাই জানি we are in a industrial revolution 4.0, যেখানে digitalization, advanced technology plays a very very pivotal role, important role. So information technology have made the practical application of these new approaches feasible. Information technology help নিয়ে আমরা এগুলো করতে পারবো। All in all, there has been a very positive move. এগুলো কথাবার্তা, এগুলো তেমন কিছু নাই, একটু দেখে নিন। বাট এখানে ইনফরমেশন টেকনোলজি প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল এই ধরনের অ্যাপ্রোচ গুলিকে ফিজিবল করার জন্য। সেটা সবসময় আপনাকে নতুন নতুন টেকনোলজিকে স্বাগত জানাতে হবে, বি ইট ট্রান্সপোর্টেশন ইনফরমেশন টেকনোলজি, বি ইট ওয়্যারহাউস, যেখানেই সুযোগ আছে কাজে লাগে। সামারিতে কি বলছে, দ্য মোর complex and sophisticated system and concepts such as DPP and DRP have been adopted by a number of large and generally multinational company। একটু আগে বললাম মাল্টিনেশনাল কোম্পানিগুলি এগুলো সবসময় এগিয়ে থাকে এই সমস্ত নতুন নতুন কনসেপ্ট দেওয়ার জন্য। আমি তো বিএটির এক্সাম্পল দিলাম আপনাকে, ইউনিলিভার ওগুলো ফলো করে। সো স্মলার কোম্পানিজ হ্যাভ বিন স্লোয়ার। স্মলার কোম্পানিগুলি কেন স্লোয়ার টু অ্যাডাপ্ট দিস কনসেপ্ট, সেটারই কতগুলি কারণ বলছে। ডিসপাইট দ্য ক্লিয়ার বেনিফিট টু বি গেইন, তারা জানে এটার ক্লিয়ার বেনিফিট আছে, ডিসপাইট তারপরও তারা পিছিয়ে আছে। কেন? কারণগুলি এই যে এই 3টা রিজন। এ ল্যাক অফ অর্গানাইজেশনাল ইন্টিগ্রেশন দ্যাট রিফ্লেক্টস দ্য রোল অ্যান্ড ইম্পর্টেন্স অফ লজিস্টিক। তারা এখনো লজিস্টিক্সে কমার্শিয়াল ডিপার্টমেন্টে দিয়ে রাখছে, কমার্শিয়াল ডিপার্টমেন্ট এটা চালায়, কিছু ফাইন্যান্স চালায়, ওইভাবে রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি ডিফাইন না, পিওর সাপ্লাই চেনের মতন করে এটাকে ইন্টিগ্রেটেড ওয়েতে তারা চালায় না, এই কারণে তারা পিছিয়ে আসছে। এ ফেলিওর টু ডেভেলপ এডিকুয়েট লং টার্ম প্ল্যানস ফর লজিস্টিক স্ট্র্যাটেজি, যে কোনো জিনিস লং টার্ম তারা ডেভেলপ করতে ফেল করেছে বা তারা এটার গুরুত্ব অনুধাবন করে না, এই জন্য তারা পিছিয়ে আছে। ইনসাফিসিয়েন্টলি ডেভেলপ ইনফরমেশন স্ট্রাকচার অ্যান্ড সাপোর্ট সিস্টেম টু প্রোভাইড দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডাটাবেস ফর গুড লজিস্টিক প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট।
ইনফরমেশন স্ট্রাকচারটা ইনসাফিসিয়েন্ট, কারণ ইনসাফিসিয়েন্ট ওয়েতে ডেভেলপ হয়েছে, কারণ তারা টাকা পয়সা খরচ করছে না, ফ্রুগাল অ্যাপ্রোচ, তারা মনে করছে না যে এটাতে ইনভেস্ট করলে তারা বেনিফিট পাবে। ঠিক আছে, এই জন্য তারা পিছিয়ে আছে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডেস লেকচার। তো স্টিল আই এম অ্যাভেলেবেল, আপনাদের যদি তারপরও কোথাও যদি কোনো অসুবিধা হয় জিজ্ঞেস করতে পারেন। ইন্টারেস্টিং ডিসকাশন টুডে, কি তাই মনে হয়েছে না? জি স্যার, একদম মানে সবকিছু সহজে বুঝতে পেরেছি মনে হচ্ছে। জি, ভেরি গুড। এর ভিতরে দুইটা রিপিটেশন ছিল, একটা হচ্ছে ট্রেড অফের স্লাইড আর একটা হচ্ছে যে আরওআই ফাইন্যান্সিয়াল স্লাইড। দুইটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আবার রিপিট, নট অনলি ফর ইউর এক্সাম বাট অলসো আন্ডারস্ট্যান্ডিং, ক্লারিটি প্রফেশনাল লাইফে। কারণ আমরা যদি না বুঝি আমাদের কর্মকাণ্ড কিভাবে কমার্শিয়াল অ্যাঙ্গেলে ইম্প্যাক্ট ফেলে, কমার্শিয়াল অ্যাকিউমেন্ট যেটাকে বলে, কমার্শিয়াল আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, বিজনেসের ওভারঅল যে কমার্শিয়াল আসপেক্ট, সেটা যদি আমরা না বুঝি সাপ্লাই চেইন প্রফেশনাল হিসাবে, আমার কর্মকাণ্ড কিভাবে ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন হেল্প করতেছে পজিটিভ ওয়েতে অর নেগেটিভ ওয়েতে, তো সেটা জানা থাকলে আই উইল অ্যাক্ট অ্যাকর্ডিং। ঠিক আছে, আজকে যদি আমার ওয়্যারহাউস অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইন্টিগ্রেশন ঠিক মতন না করি, আমার আলটিমেটলি অর্গানাইজেশন সাফার করবে, হুইচ ইজ এ ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট, সবকিছুতেই ফাইন্যান্সিয়াল লস হবে। সো এই জন্য স্যার কনসেপ্ট। একটা কোশ্চেন ছিল স্যার, মানে আজকের লেকচারটা খুব ভালো লেগেছে, প্লাস হলো ট্রেড অফের যে কিছু আমার কনফিউশন ছিল এটা আজকে ক্লিয়ার হয়েছে। স্যার এমনিতে 30 মার্কসের এক্সামের জন্য স্যার কেমন টাইম থাকতে পারে যদি একটু আইডিয়া দিতেন স্যার। 30 মিনিট থাকবে, এখানে মাল্টিপল কোশ্চেন থাকবে আর ট্রু ফলস লাগবে। এগুলো 15টা কোশ্চেন খুবই সোজা হয়, এগুলো তো আপনার 20 সেকেন্ডও লাগবে, 25 সেকেন্ডও লাগবে স্যার করতে। ঠিক আছে, আপনি পেরে যাবেন, অসুবিধা নেই। থ্যাংক ইউ স্যার। আর প্রথম দুইটা ক্লাস ভালো লাগে নাই, আজকেরটা বেশি ভালো লাগলো নাকি? না না স্যার, প্রথম না গুলো স্যার, ভালো লেগেছে, বাট আজকে প্রথম মধ্যের ক্লাসটার বেশ কিছু জিনিস মানে আজকে আচ্ছা, ক্লিয়ার হয়েছে। আজকে হয়েছে কি লেখাজোখা বেশি, এই জন্য আমি চেষ্টা করছি আপনাদের মতন করে বুঝিয়ে, ওই লাইন বাই লাইন পড়লে তো আসলে সব কনসেপ্ট ক্লিয়ার হয় না। মানে আজকের স্লাইডে কিন্তু লেখা আছে প্রচুর, লেখা মানে কয়েকটা স্লাইড দেখেন না, খালি লেখা আর লেখা। বাট এখান থেকে মেইন জিনিস আপনাদেরকে মাথায় নিতে হবে, ইন্টিগ্রেশন, কোলাবোরেশন, কোঅর্ডিনেশন। আই ক্যান হিয়ার সাম সাউন্ড, আমি জানি না কোথেকে আসতেছে। সো ইন্টিগ্রেশন, কোলাবোরেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় নিয়ে নেন। আর একটা জিনিস হচ্ছে টোটাল লজিস্টিক কনসেপ্ট, আইসোলেশনে কাজ করা যাবে না। চমৎকার উদাহরণ, ওই যে খেলনা নিয়ে যে উদাহরণটা, ওই একটা উদাহরণ ভালো মতন বুঝলে কিন্তু ব্রেনে গেঁথে যায়। তারপর আমি কিন্তু সাব অপটিমাল বলতে যে আরো উদাহরণ দিয়েছি, ট্রাকের উদাহরণ দিয়েছি, ওয়্যারহাউসের উদাহরণ দিয়েছি, প্র্যাকটিক্যাল উদাহরণ, লজিস্টিকের লোকজন যেগুলো নিয়ে ডিল করে, সো দ্যাট আপনাদের যেন মাথায় কি হয়ে যায়। ডিপিপির উদাহরণ আমি বিএটি প্রোডাক্টের উদাহরণ দিয়েছি, ইউনিলিভারের উদাহরণ দিয়েছি, ডিআরপির ক্ষেত্রেও তাই দেওয়া হচ্ছে, সো দ্যাট আপনাদের যেন কনসেপ্টের সাথে প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলি দিয়ে বুঝতে পারে। বুঝে গেছে? সো ভেরি ভেরি কনসেপচুয়াল একটা ক্লাস। আবার দুইটা স্লাইড রিপিটেশন, হুইচ ইজ আমি বারে বারে বলছি ইম্পর্টেন্ট। ট্রেড অফ বুঝতে হয়, সাপ্লাই চেনের লোকজন ক্রমাগত ট্রেড অফ করতে হয়, একটা ডিসিশন নিলেন সেটার ইম্প্যাক্ট কি বিভিন্ন ফাংশন, এই জিনিসটা যদি আমি না বুঝি তাহলে আমার ডিসিশনটা প্রপার হবে না। আর একটা জিনিস আমরা শিখলাম, সেটা হচ্ছে শেষের দিকে এসে লজিস্টিক আপনাকে দুই ধরনের লিডারশিপে অ্যাডভান্টেজ দিতে পারে, একটা হচ্ছে সার্ভিস আর একটা হচ্ছে কস্ট। সেটার পয়েন্টগুলি আলাদা আলাদাভাবে আমরা ডিসকাশন করব, এবং লজিস্টিকের যে কি পরিমাণ গুরুত্ব, এবং মডার্ন কনসেপ্টে এই যে ডিআরপি, লজিস্টিকের লোকজন রেসপন্সিবিলিটি ডেলিভার করে ফর দ্য অর্গানাইজেশন, যেটা 25-30 বছর আগে মার্কেটিং এর লোকজন করতো, এখন এগুলো লজিস্টিক। আই পুট দ্য এক্সাম্পল অফ বিএটি, মেনি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এই লজিস্টিকের দায়িত্বটা আপ টু এই পর্যন্ত, ফিনিশ গুডস পর্যন্ত ওখানে পৌঁছে দেওয়া, ফিনিশ গুডসে যাওয়ার পরে ডিস্ট্রিবিউটার নিয়ে বিক্রি করলো, সেখানে মার্কেটিং এর রিটেলের কাছে গেল, সেখানে সেলস স্টেপস আছে, সেখানে সেলস এর আরো লোকজন আছে, ওরা মনিটর করতেছে রিটেল শপে ঠিক মতন যাচ্ছে কিনা, ওইটা আবার মার্কেটিং, ওই জায়গায় আবার সাপ্লাই চেইন। সো সাপ্লাই চেইন ইজ এ ভেরি ওয়াইড রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস নাওয়াইডেজ, ভেরি ইম্পর্টেন্ট ফাংশন ফর এনি বিজনেস। সাপ্লাই চেইনের গুরুত্ব এখন অনেক বেড়েছে আগের তুলনায়, ভবিষ্যতে আরো বাড়বে। কোভিড চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়ে গেছে হাউ ইম্পর্টেন্ট ইজ সাপ্লাই চেইন। তখন যাদের যত ভালো এজাইল এন্ড রেসপন্সিভ সাপ্লাই চেইন ছিল, তারাই বিজনেসটাকে টিকিয়ে রাখতে পেরেছে, ওই কোভিডের ভিতরে ভালো ব্যবসা করেছে, প্রফিট করাইতে পারছে। সাপ্লাই চেইন প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল। আমি এটা বলেছি কিনা জানি না, কোভিডের ভিতরে বিএটির সেলস ওয়াজ সুপার, এখানে সাপ্লাই চেইনের লোকজন খুব খুব ভালো রোল প্লে করছে।
আজকে মার্কেটিং বিক্রি করতেছে, আজকে যদি ফ্যাক্টরি আলারা প্রোডাকশন না করতে পারতো, লিফ অপারেশন যদি ওই টোবাকো প্রোডাকশন করে মাঠে প্রকিউর করে ওইটাকে গ্রেডিং করে তৈরি করে না দিতে পারতো, গ্রেডিং করা ছাড়া তো একটা 50% পর্যন্ত গ্রেড করতে হয় টোবাকো, ওগুলো বিভিন্ন গ্রেডের সাথে মিলিয়ে মিলিয়ে গ্রেডিং, এক্সপোর্টের গ্রেডিং আলাদা হয়, ইন্টারনাল গ্রেডিং আলাদা হয়, করে এগুলি ব্লেন্ডের সাথে যে তৈরি করে যে দেওয়া, এই যে পুরো চেইনটা তারা যদি ওইভাবে ডেলিভার না করতো, মার্কেটিং একা কিভাবে বিক্রি করতে পারতো না, তো তারা বিক্রি করতো। তো সাপ্লাই চেইন প্লেজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল। এখানে সাপ্লায়ার আছে, সিগারেটের বোর্ড মেটেরিয়াল যারা দেয় তাদের সাপ্লায়ার আছে, এগুলো কোত্থেকে হয়, এগুলো গাছের থেকে হয়, এগুলো কাগজ তো, ওগুলো ফিনল্যান্ডের সাপ্লায়ার 2-3 দফা সাপ্লায়ার। এই যে চেইন অফ প্রত্যেকের ফ্লেক্সিবিলিটি, অ্যাজিলিটি অ্যান্ড রেসপন্সিভনেস একত্রে যদি হেল্প না করতো, তাহলে মার্কেটিং বিক্রি করতে পারতো না, সম্ভব হইতো না। কারণ ওই ডিমান্ডটাকে অ্যাচিভ করতে সাপ্লাই চেইনের প্রফেশনালরা মারাত্মক ভূমিকা রেখেছে, অ্যাজাইল এন্ড রেসপন্সিভ সাপ্লাই চেইন হিসেবে কাজ করে স্টকটাকে অ্যাভেলেবেল করে রাখছে সার্বক্ষণিক, যা বেচার বিক্রি করো আমরা আছি তোমাদের সাথে। সো দ্যাটস দ্য ইম্পর্টেন্স অফ সাপ্লাই চেইন। জি, আমার একটা মানে ছিল আর কি, অ্যাডভাইস ছিল আর কি, যদি রাখতেন, সেটা হচ্ছে যেহেতু এটা মডার্ন যুগ এবং ইনফরমেশন লেটেস্ট অনেক আপডেট হচ্ছে এই সাপ্লাই চেইনেও, লজিস্টিকেও, আপনি শেয়ার করলেন অনেক লেটেস্ট গ্লোবালাইজেশনের ক্ষেত্রে হোক আর লোকাল ক্ষেত্রে হোক, অনেক নতুন নতুন ইনফরমেশন টেকনোলজি আপডেট হয়েছে, আপগ্রেড হয়েছে। আপনি যদি আমাদেরকে এই রিলেটেড অ্যাপস অথবা সফটওয়্যার এবং এগুলির আর কি ইউটিলাইজেশন কিভাবে করতে হয়, যেমন ডিপিপি ডিআরপি মেজার করার কোনো সফটওয়্যার আছে কিনা, এখন ইউজ করছে কিনা, এটা হচ্ছে কি, অনেকে স্যাপের ভিতরে, স্যাপ তো হলো এক ধরনের ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ইআরপি, এগুলো ভার্সন আছে, ভার্সন 1, 2, 3, 4, যত বেশি আপনি আপগ্রেড করবেন, যত নতুন জিনিস ঢুকাবেন, তত আপনার ভার্সন বাড়বে। বাট সেই অ্যাপ যদি নাও থাকে, স্টিল ইউ ক্যান অপারেট ইন এক্সেল শিট। আমি তো বলছি এসএনওপি তে আপনি যা ফ্যাক্ট ফিগার করেন, এটা তো আপনি স্যাপে আমরা আপলোড করেন, কিন্তু করার আগে কি মার্কেটিং এর লোকজন কি এক্সেল শিটে বিভিন্ন সিনারিও অ্যানালাইসিস করে না? এক্সেল তো এখনো যায়নি। সো আপনি ওই কবে আপনার সফটওয়্যার আসবে, আপনার অর্গানাইজেশন যদি রাজি না হয়, সেটার আশে আপনি বসে থাকেন না, আপনি কনসেপ্টটা নিয়ে এক্সেল শিটই শুরু করেন, আপনি অ্যানালাইসিসটা প্রোডাক্ট অনুযায়ী বের করার চেষ্টা করেন। এই প্রোডাক্টের ক্ষেত্রে লজিস্টিক্যাল কস্ট বের করে ফেলেন, ওয়্যারহাউসের কস্ট কত, ট্রান্সপোর্টেশন কস্ট কত, এই যে একটা অ্যানালাইটিক্যাল অ্যাপ্রোচ, এটা যদি কেউ বলে যে আমার সফটওয়্যার নাই দেখে আমি করতে পারছি না, ইজ ভুল। আপনি এক্সেল দিয়েও ইউ ক্যান ডু ইউর জব। এক্সেল সাচ এ ইম্পর্টেন্ট টুল। মানে টেকনোলজি আসছে দিকে এক্সেল বন্ধ হয়ে গেছে তা তো না, আমরা সবাই তো এক্সেল ইউজ করি। এখনো প্রচুর লোকজন ক্যালকুলেটর মাইরা প্রচুর টেবিলে বসে দেখবেন, আপনাদের অনেক অর্গানাইজেশনের বড় বড় মাথা আলা লোকজন শুনে নিজের মতন করে ক্যালকুলেটর মাইরা বুঝে ফেলেন কি বলতে চাচ্ছেন। এখানে ভাই আমি একটু বলতে যাচ্ছি, এখানে আমরা বিএসআরএম এ যেটা করি আর কি, সেটা হচ্ছে বিএসআরএম এ আমরা দুইটা ফরম্যাটই ইউজ করি, সফটওয়্যার ইউজ করি আবার এক্সেলও ইউজ করি। কারণ অনেক সময় দেখা যায় সফটওয়্যার অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর জন্য অনেক সময় কাজ নাও হতে পারে, ওই ক্ষেত্রে আমরা এক্সেলটাও মেনটেন করি। এক্সেলের একটা সুবিধা কি, অনেকগুলি সফটওয়্যারে ইম্পোর্টের অপশন থাকে, এক্সপোর্টের অপশন থাকে, আপনি ওখান থেকে ইম্পোর্ট করে নিতে পারেন, এক্সপোর্ট করতে পারেন, ওই অ্যানালাইসিসটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। আবার সফটওয়্যার যেটা হয়, আবার ইনপুট দিতে হয়, ডেটা ইনপুট দিলে পরে আপনি আপনার ডিজায়ার ডেটা পাবেন। বাট এক্সেল শিট ইজ স্টিল প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল, স্টিল প্লেজ ইম্পর্টেন্ট। আপনি এসএপি সিস্টেমে স্যাপের মাধ্যমে আপনি ওয়্যারহাউস ম্যানেজমেন্ট করতেছেন, যে আপনি তো জিজ্ঞেস করলেন যে এই ধরনের টেকনোলজিগুলি কি, স্যাপের মাধ্যমে আপনি ওয়্যারহাউস ম্যানেজ করবেন। আপনার তখন আপনার পিডিএ লাগবে, আপনার তখন বারকোড লাগবে অথবা আরএফআইডি লাগবে, আপনি স্ক্যান করে প্রোডাক্ট ঢুকাবেন, আবার স্ক্যান করে প্রোডাক্ট বের করে দিবেন শিপমেন্ট, প্লাস এন্ড মাইনাস। দিনের শেষে প্রত্যেক দিন আপনি সিস্টেম জেনারেটেড এসএপির কপি বা স্যাপের কপি থেকে আপনি আপনার প্রোডাক্টের ভিজিবিলিটি পাবেন। দ্যাটস এ সফটওয়্যারের ইউটিলাইজেশন। আরেকটা উদাহরণ দেই আপনাকে, আপনি যেহেতু জানতে চাচ্ছেন, টেলিমেটিক্স বলে। টেলিমেটিক্স একটা ডিভাইস যেটা দিয়ে আপনি ট্রাকের মুভমেন্ট ট্র্যাক এন্ড ট্রেস করতে পারবেন, জিপিআরএস সিস্টেমের মতন, বুঝা গেছে? তারপর ডেটা লগার আছে। ডেটা লগার অনেক সময় আপনি যদি পেরিশেবল আইটেম পাঠান, ধরেন কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে আসতেছেন, তখন ওই ডেটা লগার দিয়ে হিউমিডিটি এন্ড টেম্পারেচারটা মাপা যায়। ধরেন আপনি রেফার ভ্যান বা রেফার কন্টেইনারে করে নিতেছেন, ওইটার ভিতরে যদি আপনি এটা ফিট করে দেন, আপনি ওই ডেটাটা ইয়েতে বসেই আপনার অফিসে বসে কিন্তু আপনি ডেটা লগার পাবেন। এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ইয়ের ক্ষেত্রে, শিপমেন্টের ক্ষেত্রেও ডেটা লগার ব্যবহার করা হয় ইয়েতে, কন্টেইনারের ভিতরে। সো স্কোপ আছে। এখন আপনার যেটা দরকার সেটা আপনি অর্গানাইজেশনকে বুঝাইয়া
সেই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট গুলিকে ইনভেস্ট করে এই করবেন, বাট সেটা না হওয়া পর্যন্ত অন্যভাবে অ্যানালাইসিস করেন, বা টেকনোলজি যেহেতু আছে সেটা বুঝে আপনাকে করতে হবে। এটা হলে তো আমাদের লাইফ ইজি হয়ে যায়, উই ক্যান গেট রেডিমেড ইনফরমেশন। ট্রাক আলারা যে পরিমাণ মিথ্যা কথা বলে তাকে ট্রেস করতে হলে তো আপনার টেলিমেটিক্স ডিপিআর সিস্টেম লাগবে, তাহলে তো জীবন হারাম করে দিবে। ফ্যাক্টরির গেট থেকে বের হয় নাই বলে দিবে স্যার অর্ধেক চলে আসছি ডিপোর কাছে, পুরা মিথ্যা কথা। So these are all practical things I'm talking about from my 23 years of experience. এখন না আমি ইউনিভার্সিটিতে 3 বছর, আমি তো I worked 20 years in BAT. So we faced, we learned, we experienced all the things what I'm talking about today. জি, ট্রান্সপোর্টের ব্যাপারটাও নিয়েও এখন অনেক আর কি মানে প্রবলেম আছে। ট্র্যাকার বলেন, এই যে তেল চুরি, এটার জন্য কিন্তু অ্যাপস আছে, গ্যাসের মিটার অ্যাপস, এগুলো কিন্তু লজিস্টিক্যাল জিনিস আছে, ছোট ছোট জিনিস পাইলটিং করে দেখেন। ইফ ইট ওয়ার্কস ওয়েল, ইউ কনভিন্স ইউর লাইন ম্যানেজার, করে আপনি এগুলো ইমপ্লিমেন্টেশন করেন। বাট ডিপিপি, ডিআরপি এগুলো স্টিল এক্সেল শিটে অপারেট করা যায়। আর আরেকটা জিনিস আমি বলি প্র্যাকটিক্যালি, এর থেকে লজিস্টিকে কাজ করতে গেলে টাইম এন্ড মোশন স্টাডি খুব ইম্পর্টেন্ট। একটা ট্রাক হচ্ছে, লোড হচ্ছে, আনলোড হচ্ছে, তারাই অবজার্ভ করে কতক্ষণ লাগে। ইজ ইট দ্য রাইট লিড টাইম, নাকি এখানে আমি 15 মিনিট সেভ করতে পারি? ইউ উইল ফাইন্ড সাম ইস্যুস, যে লেবার ফাঁকিবাজি করতেছে, গরমের দিনে 3 বার নামতেছে পানি খাওয়ার জন্য। সো টাইম এন্ড মোশন স্টাডি করুন, ফকলিফট অপারেটরে দেখেন কি করতেছে সে। এগুলো তো সব বইয়ে পত্রে থাকবে না, কিন্তু প্র্যাকটিক্যালি নলেজ গেইন করতে হবে। আমরা তো এখানে একটা ফ্রেমওয়ার্ক বলে দিলাম, ডিপিপি, এন্ড রেস্ট অফ জিনিসগুলো আপনি যদি এটা রিয়েলি চর্চা করতে চান না অর্গানাইজেশন, আপনি এক্সেল বেজে শুরু করুন। ইফ ইউ ওয়েট ফর ইউর কি বলে সফটওয়্যার, আরো 4 বছর চলে যাবে। স্যার এখন শুধু আপডেট হচ্ছে, এটা আপনারা সবাই কিনেও ইউজ করতেছে। যেখানে সফটওয়্যার আছে সেখানে সফটওয়্যারের সুবিধা নেবেন, বাট ইউর এক্সেল ইজ অলসো প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল। আর লজিস্টিকের অনেক জিনিস হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, এই যে টাইম এন্ড মোশন স্টাডি বলতেছি, লেবারের এফিসিয়েন্সি, অনেকে এটা বুঝে না, আন্ডারমাইন করে, এটা অনেক গুরুত্বপূর্ণ। আপনার লেবার গ্যাং যদি এফিসিয়েন্ট হয়, আপনি টার্গেটের থেকে বেশি শিপমেন্ট করতে পারবেন, করাইতে পারবেন। দ্যাটস কল প্রোডাক্টিভিটি। একই গ্যাং দিয়ে 5টা জায়গায় 6টা করাই ফেলবে, কিছু মোটিভেশন দিতে হবে আপনাকে। টিপিএল ভেন্ডর দিয়ে যদি করেন, গরমের দিন হলে তার একটু এই স্যালাইন খাওয়াইতে হবে, পানি খাওয়াইতে হবে ঠান্ডা, হঠাৎ করে একটা ইনসেন্টিভ দিবেন যে আজকে যদি তোরা ভালো করস যা সবার কোক খাওয়াবো। এগুলো আপনাকে ওই 3PL ভেন্ডর দিয়ে করাইতে হবে যদি আপনি ডাইরেক্ট ইনভলভ না। লেবারের সর্দার আছে একজন, ওরে কাছে নিতে হবে, ওরে বুঝাইতে হবে। একেবারে আপনি কিছুই দিবেন না, সারাক্ষণ খালি আবার করবেন, সেটাও ওয়ার্ক করবে। এই ধরনের মানবিক কারণে গরমের দিনে বলতে হবে স্যালাইন খাওয়াইতে হবে, শরবত খাওয়াইতে হবে, আপনি ভেন্ডর দিয়ে ডিল করেন। এটা তাকে বুঝান যে আপনার এই এফিসিয়েন্সি লেভেল তুলতে হলে এই স্মল ইনিশিয়েটিভ প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট। আই টেল ইউ ফ্রম মাই ওন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আমরা যারা টোবাকো ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, বিশেষ করে আমি তো লিভ সাপ্লাই চেনে দীর্ঘদিন কাজ করছি, সো টোবাকো গ্রেডিং মহিলারা করে, শত শত হাজার হাজার মহিলারা গ্রেড করে টোবাকো এই গরমের দিনে। তো তখন আমাদের এই ভেন্ডর যারা সাপ্লায়ার, যারা এই মহিলাদেরকে যারা নিয়োগ করে, তাদেরকে দিয়ে এগুলো করাইতে হয়। এগুলো এই জন্য আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে বলছি। এই যে বাংলাদেশে যে হিট ওয়েভ, পাগল হয়ে যাবে লোকজন। ওয়ারহাউসের ভিতরে তো ওরকম ফ্যানও তো নাই সব জায়গায়। গ্রেডিং সেটে হয়তো কিছু আপনি ফ্যান দিচ্ছেন, সব জায়গায় তো দিতে পারছেন না। সো ডিপেন্ড অফ ইউর টাইপ অফ প্রোডাক্ট, কি ধরনের নিয়ে আপনি কাজ করতেছেন। সো ওয়ারহাউস ট্রান্সপোর্টেশন সিস্টেমে লেবার গ্যাং ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফর্কলিফট ড্রাইভার ইজ ভেরি ইম্পর্টেন্ট, লেবার গ্যাং এর সর্দার ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, রাইট? ওকে, এনি মোর কোশ্চেন? নাহলে আজকে আমরা শেষ করি। এই 3টার উপর আমাদের পরীক্ষা হবে, প্রথম ক্লাস, সেকেন্ড ক্লাস এবং আজকের ক্লাস। এই 3টার উপর 30 মার্কসের পরীক্ষা। পরীক্ষাটা হবে নেক্সট শুক্রবারে। আগে পরীক্ষা দিবেন, পরীক্ষা দিয়ে আমরা 10টা 15-তে আমরা ক্লাসে জয়েন করব। আপনারা পরীক্ষা দিবেন হলো 9:30-তে, বাট আমরা 10টা 10 বা 10টা 15-তে উইল জয়েন ফর দ্য ক্লাস, 4th ক্লাস। তো ঠিক আছে ভাইয়া, অল দ্য বেস্ট উইশেস, ভালো থাকেন ফর ইউর এক্সাম। অত অরিড হয়েন না, যারা কনসেপচুয়ালি বুঝছেন তারা অ্যান্সার করতে পারবেন, অসুবিধা হবে না।
স্যার আমাদের ক্লাস কি সবার কোশ্চেন কি সবার একই হবে সেম? সবার এক। জি, সবার এক হবে। মাইন্ড ম্যাপার আপনাদেরকে কোশ্চেন দিয়ে দিবে। স্যার পরীক্ষাটা কত মিনিটের হবে? 30 মিনিটস। ওকে। সো এটা হলো মাল্টিপল চয়েস আর হলো ট্রু ফলস, লেখালেখি নাই, যে আপনার অনেক সময় নষ্ট হবে। আমরা কি রেজাল্টটা সাথে সাথে পাবো নাকি পেন্ডিং থাকবে? এটা আমি এক্স্যাক্টলি জানি না, সাথে সাথে দিবে না 2-1 দিন পরে দিবে। আপনারা মাইন্ড ম্যাপারে জিজ্ঞেস করে নিন, ওই যে আছে ভাইয়া মৌসুমী আছে। মিড টার্মের রেজাল্ট ফাইনালের সাথে আসবে একবার, কারণ কম্পাইল করতে হয় তো ভাইয়া। আচ্ছা, কম্পাইল ওকে। করে অ্যাটেন্ডেন্স মার্ক, মিড টার্ম আর ফাইনালেরটা সব একসাথে একবার। মানে একবারে রেজাল্ট হবে? বুঝি নাই আপু। জি আপু, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন ভাইয়া। মিড টার্মের রেজাল্ট যদি পেন্ডিং থাকে সেক্ষেত্রে আমি তো বুঝবো না যে আমার ফাইনাল এক্সামে আমার মার্কস এতটুকু আমার এটা আরো বলতে ইয়ে পারছিলাম। করতে হবে। এটা যদি পেন্ডিং না থেকে যদি আমাদের দেওয়া হয় তাহলে হয়তো আমরা বুঝতে পারবো যে আমাদের ফাইনাল এক্সামে এই পরিমাণ মার্কস নিয়ে আসলে আমার মানে পাস করতে সমস্যা হবে না এরকম কিছু। মার্কস তো জানতে হবে আমাদেরকে। ভাইয়া এইখানে আসলে আমরা তো আসলে 66 ব্যাচ, এটা আমাদের লাস্ট সেমিস্টার। আমার মনে হয় না ওই পাস কিংবা ফেল নিয়ে খুব একটা অরিধর কিছু আছে। এইটা একদম আমরা ফার্স্ট থেকেই দেখে আসছি যে ফাইনাল রেজাল্টের সাথে কম্পাইল করে মিড টার্ম কিংবা কেউ যদি টার্ম পেপার দেয় হোয়াট এভার ইট ইজ, এই জিনিসগুলো মানে একসাথেই নাম্বারটা কম্পাইল করে দেয় একদম ফাইনালে। বাট পাস ফেলের যে ব্যাপারটা বলছেন, যেহেতু এটা আমাদের লাস্ট সেমিস্টার, বাকি আরো 2টা সেমিস্টার দেখে আসছি, খুব একটা অরিধর মতো কিছু নাই যে এখানে আমার মিড টার্মে কি হইলো, ফাইনালে কি হইলো। মানে একটা মানে আমার ঠিক আছে কিনা, কিংবা হচ্ছে আমাদের রাইট ওয়েতে আছে কিনা, জাস্ট এটা জানার জন্য এই অ্যাটলিস্ট মিড টার্মের রেজাল্টটা দিলেও মনে হয় বেটার হতো আর কি। পরে ফাইনাল সাথে ফাইনালটা একবারে দিয়ে দিল, আমার পারসেপশন এটা মনে হচ্ছে। যাই হোক সো আমি যেটা বললাম, আচ্ছা, তাহলে আপনারা তাহলে অন্য কথা হইলে করেন। আমার দিক থেকে তো আর কিছু নাই, সো আই ক্যান গো আউট। থ্যাংক ইউ ভেরি মাচ।